লিখে দিন, তাইলে আমার আলোচনা করতে সুবিধা হবে। যদি দেখি ম্যাক্সিমাম ম্যাথের, তাহলে ম্যাথের অ্যাসপেক্ট থেকে আলোচনা হবে। যদি দেখি ফিজিক্সের, তাহলে ফিজিক্সের অ্যাসপেক্ট থেকে আলোচনা হবে। মেইনলি আমরা হচ্ছে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। কিন্তু এই টার্গেটে যাওয়ার আগে আমাদের আরও কিছু জিনিস ক্লিয়ার করতে হবে। তার জন্য ফার্স্টে হচ্ছে আমরা ক্যালকুলাস হচ্ছে দুইটা ক্যাটাগরির হয়, ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমাদের আলোচনা হচ্ছে শুধু ডিফারেন্সিয়েশন নিয়ে, ফলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এখন ডিফারেন্সিয়েশনে যাওয়ার আগে আমাদের লিমিটের কনসেপ্টটা আমি হচ্ছে 5 মিনিটে একটু ক্লিয়ার করি। লিমিট থেকে হচ্ছে আমরা যাব ডিফারেন্সিয়েশনে। ডিফারেন্সিয়েশন থেকে, ডিফারেন্সিয়েশনের পার্ট থাকে দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল আর একটা হচ্ছে মাল্টিভেরিয়েবল। মাল্টিভেরিয়েবলের মধ্যে আবার থাকে হচ্ছে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্স, মানে ডিপেন্ডেন্সির উপর নির্ভর করে হচ্ছে সিঙ্গেল ডিপেন্ডেন্সি হয়, আবার মাল্টিলেয়ার ডিপেন্ডেন্সি হইতে পারে, ঠিক আছে? সো সব কিছুর হচ্ছে জাস্ট আমরা ইন্ট্রোডাকশন আলোচনা করব, ইন্ট্রোডাকশন। ইয়াসিন আরাফাত বলতে আমি মনে হয় ফিজিক্সের। আচ্ছা, তাসনুবা তাবাসসুম ফিজিক্সের। আচ্ছা, এখন দেখেন, তো আমাদের টার্গেট হচ্ছে মাল্টিভেরিয়েবলে আসা। মাল্টিভেরিয়েবলের ভিতরে আবার পার্ট থাকে দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে মাল্টি লেয়ার ডিপেন্ডেন্সি। এখন এই ব্যাপারগুলো কেন জরুরি? আপনি হচ্ছে বিএসসি লেভেলে ফিজিক্সে বা ম্যাথে যে ডিপার্টমেন্টে আপনি থাকেন না কেন, এই যে একটা আরেকটার উপর কিভাবে ডিপেন্ড করে, এইটার উপর কিন্তু নির্ভর করে আপনার ডিফারেন্সিয়েশনটা কোন লেভেলের হবে। এখন ডিপেন্ডেন্সি বলতে আমি কি বোঝাচ্ছি খেয়াল করেন। ভেরিয়েবল দুইটা টাইপের হইতে পারে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমি হচ্ছে ইংলিশ টার্মগুলো বলতেছি, ইংলিশ টার্মগুলো তুলনামূলক সহজ বাংলা বলার চেয়ে। এখন ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা কি বুঝাই দেখেন, আমরা একটা ইকুয়েশন লিখি, y ইকুয়ালস টু বললাম হচ্ছে 3x + 2। এটা কিসের ইকুয়েশন? এটা আমরা ছোটোবেলা থেকে জানি, x এর পাওয়ার হচ্ছে 1, y এর পাওয়ার হচ্ছে 1, এটা একটা সরল রেখার ইকুয়েশন। কিন্তু বিষয়টা সরল রেখা না। এই যে ইকুয়েশনটা লিখলাম আমি, এই ইকুয়েশন থেকে কি আমি বলতে পারবো যে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে y আর একটা হচ্ছে x। এখানের মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট কেউ কি বলতে পারবেন? কোনটা ডিপেন্ডেন্ট বলো তো? ডিপেন্ডেন্ট কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা? ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, সরি, আমি বুঝবো কিভাবে? এই যে একটা ইকুয়েশন লিখলাম আমি, এই ইকুয়েশনের মধ্যে আমি বুঝবো কিভাবে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট? এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার আর একটা ইকুয়েশন আমি লিখলাম হচ্ছে যে 3x² + 4y² ধরো যে 5, এটা আরেকটা ইকুয়েশন লিখলাম। এখন এই ইকুয়েশনের মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট, আর এখানের মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট কোনটা, ইন্ডিপেন্ডেন্ট কোনটা? এখানের মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট বলো দেখি, যারা আছো কমেন্টের মধ্যে বলো। প্রথম সমীকরণের মধ্যে ডিপেন্ডেন্ট কোনটা, এটা প্রথমে লিখো। একটা ডিপেন্ডেন্ট হলে আরেকটা তো ইন্ডিপেন্ডেন্ট অটোমেটিক হয়। তাহলে 1 লিখে তারপরে হচ্ছে তুমি চলকের নামে যে এরকম 1 লিখে তারপরে হয় x, অথবা 1 লিখে অথবা y বলবা, তাহলে আমি বুঝে যাবো যে তুমি ডিপেন্ডেন্টের কথা বলতেছো। তাহলে 1 নাম্বার সমীকরণে ডিপেন্ডেন্ট কোনটা আর 2 নাম্বার সমীকরণে ডিপেন্ডেন্ট চলক কোনটা? ক্ষুধা লাগছে, বিরতি দিয়েন কিছুক্ষণ। বিরতি, ক্ষুধা লাগছে না? তাসনুমা তাহসিন বলছে হচ্ছে ম্যাথ। আচ্ছা, ম্যাথের একজন পাওয়া গেছে। বলো এখান থেকে, বলো তো দেখি যে কোনটা ডিপেন্ডেন্ট। এই সমীকরণ 1 মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আর সমীকরণ 2 এর মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? বলতে পারবা? তোমরা কি ম্যাক্সিমাম কোন ইয়ারে, ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে নাকি? বলো তো এখানের মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট আর সমীকরণ 2 এর মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট? বলো তো দেখি কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কেউ কিছু বলে না দেখি, ঘটনা কি?
আচ্ছা, আমি বলি যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট এটা আমরা বুঝি কিভাবে। ডিপেন্ডেন্ট মানে কি, বাংলায় যদি ডিপেন্ডেন্ট বলি তা ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল, নির্ভরশীল। আর ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে অনির্ভরশীল, অনির্ভরশীল। মানে কোনো একটা চলক যদি কারোর উপর ডিপেন্ড না করে, সে তার নিজে নিজে যে কোনো ভ্যালু নিতে পারে, সে তার নিজে নিজে যে কোনো ভ্যালু নিতে পারে, তাহলে সেই ভেরিয়েবলকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো। যেমন এই যে সমীকরণটার দিকে যদি তাকাও তুমি, y ইকুয়ালস টু 3 ইন্টু এক্সের জায়গায় তুমি চাইলে 1 দিতে পারবা, কোনো সমস্যা নাই। y ইকুয়ালস টু তুমি চাইলে এক্সের জায়গায় 2 দিতে পারবা, কোনো সমস্যা নাই। y ইকুয়ালস টু তুমি এক্সের জায়গায় চাইলে -2 দিতে পারবা, তাতেও কোনো সমস্যা নাই। এখন তার মানে এক্স এর ভ্যালু তুমি কত দিবা, এটার কন্ট্রোলটা তোমার হাতে। এক্স এর ভ্যালু তুমি কত দিবা, এই কন্ট্রোলটা তোমার হাতে। ফলে এক্সকে তুমি ইচ্ছা মতো যে কোনো ভ্যালু এক্স এর জায়গায় পুট করতে পারবা, যার কারণে এক্স এর ভ্যালু কি হবে না হবে এই কন্ট্রোলটা তোমার হাতে। এই কারণে আমরা বলতেছি যে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, তার উপরে কোনো বাধা নাই। যে কোনো কিছু সে যে কোনো ভ্যালুকে সে গ্রহণ করতে পারে, রিসিভ করতে পারে। ফলে এক্সটা হচ্ছে আমাদের এই সমীকরণে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন ডিপেন্ডেন্ট কাকে বলে? যেই ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্টের সাথে রেসপন্স করে বা ইন্ডিপেন্ডেন্টের উপরে সে নির্ভর করে। যেমন এখানে এক্স এর মান যখন 1, তখন ওয়াই এর মান কত হয়ে যাবে? 3 আর 2 5। এক্স এর মান যখন 2, তখন হয়ে যাবে 8। এক্স এর মান যখন -2, তখন কত হয়? -6 প্লাস 2 হচ্ছে -4। তার মানে এক্স এর মান চেঞ্জ করার সাথে সাথে ওয়াই এর মানটা চেঞ্জ হচ্ছে। এক্স এর মান চেঞ্জ করার সাথে সাথে ওয়াই এর মানটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তার মানে এক্স এর সাথে সাথে ওয়াই চেঞ্জ হচ্ছে। এক্স এর মান কি হবে তার উপর ওয়াই এর মান নির্ভর করে, এই কারণে ওয়াইটা হয়ে যাবে নির্ভরশীল। ওয়াইটা কি হয়ে যাবে? নির্ভরশীল। এই সমীকরণকে, আমাদের মেইন টার্গেট হচ্ছে ফাংশন পর্যন্ত যাওয়া, এই সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। ওয়াইটা এক্স এর সাথে চেঞ্জ হচ্ছে, ওয়াইটা এক্স এর সাথে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখন ধরেন যে আমি এখানে 3x + 2, তার সাথে আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, যে একটা কনস্ট্যান্ট এ হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখন এ এর মান যেটাই হোক না কেন, এ এর মান তো ফিক্স থাকবে। এ এর মান ফিক্সড, ধরেন 5, এই যে দুইটা একটা কনস্ট্যান্ট, এই যে এক্স এর সামনে 3, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলোর মান চেঞ্জ হয় না। ফলে এদের সাথে ফাংশনের রেসপন্সটা আমরা আলোচনা করি না, আমরা আলোচনা করি শুধুমাত্র ভেরিয়েবল যারা তাদের সাথে। দেখেন এক্স এর মান চেঞ্জ হইলে ওয়াই এর মান চেঞ্জ হয়, এই কারণে আমরা লিখতে পারি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এবং ফাংশনকে এই যে এইভাবে লেখা হয় ওয়াই ইকুয়ালস টু ওয়াই অফ এক্স, মানে হচ্ছে এক্স এর মান চেঞ্জ করলে ওয়াই এর মান চেঞ্জ হবে। এখন তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে বলেন, 2 নম্বর থেকে বলেন যে 2 নম্বরের মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট চলক, কোনটা ইন্ডিপেন্ডেন্ট? 2 নম্বরের মধ্যে, 2 নম্বর ইকুয়েশনে কোনটা ইন্ডিপেন্ডেন্ট চলক বলতে পারবেন? 2 নম্বরে কোনটা ইন্ডিপেন্ডেন্ট? 2 নম্বর সমীকরণের মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট আমরা কি বলতে পারবো? যে কে কার উপর নির্ভর করতেছে, কে কার উপর নির্ভর করতেছে। এখন আমি যদি 2 নম্বর সমীকরণকে এইভাবে লিখি যে 3x² = 5 - 4y², তাহলে x² হবে 5/3 - 4/3, সাথে থাকে y²। তাহলে x √5/3 - 4/3y²। তার মানে x দেখেন এখানে y এর মান চেঞ্জ করলে x এর মান চেঞ্জ হচ্ছে, y এর মান চেঞ্জ করলে x এর মান চেঞ্জ হচ্ছে। তার মানে x ইজ এ ফাংশন অফ y। এখানে কে ডিপেন্ডেন্ট, কে ইন্ডিপেন্ডেন্ট? এই যে y এর মান আপনি চাইলে ইচ্ছা মতো দিতে পারবেন, আর এক্সটা ওয়াই এর মান অনুযায়ী চেঞ্জ হইতে থাকবে। ফলে এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা হয়ে গেল কি? ডিপেন্ডেন্ট। এখন যদি আমরা আরেকটা কাজ করি, যে আমার মনে চাইলো যে আচ্ছা আমি এক্স আগে তো এক্সকে বামে রাখছিলাম, এখন আমি ওয়াইকে বামে রাখবো। তাহলে ওয়াইকে যদি বামে রাখি, তাহলে 5 - 3x², তাহলে y² হবে 5/4 - 3/4x², তাহলে y হয় 5/4 3/4x²। দ্যাট মিনস y এই যে দেখেন এই পাশে x আছে, বাকি সবাই কনস্ট্যান্ট। তার মানে ওয়াইটা কিসের ফাংশন? এক্স এর ফাংশন। এই লাইন অনুযায়ী এক্সটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট, আর এই লাইন অনুযায়ী মানে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে ফাইনাল কনক্লুশন কি পাইলাম? যখন আমি এক্সকে বামে রাখতেছি তখন ওয়াইটা হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যখন আমি ওয়াইকে বামে রাখতেছি তখন এক্সটা হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন আমি কোনটাকে বামে রাখবো, কোনটাকে ডানে রাখবো,
এর উপর নির্ভর করে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কী হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই ইকুয়েশনে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে আমি আনসার কী দিব? এটা একটা প্রশ্ন না? এখন ঘটনা হচ্ছে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট এটা নির্ভর করে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টের উপরে, আমরা কী নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমি যদি বলি যে আমি ওয়াইকে চেঞ্জ করব, আমার ইচ্ছা, তা আমি যদি ওয়াইকে চেঞ্জ করি তখন হয়ে যাবে আমার ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট আর এক্সটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট। মানে আমি কোনটাকে চেঞ্জ করতে চাচ্ছি তার উপর ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নির্ভর করে। আমি যদি আমার মনে করেন যে আমি এখানে এক্সের কতগুলা মান আমি ইচ্ছা মতো 1 2 3 4 বসাবো, তার কারণে এখানে করেসপন্ডিং মান পাওয়া যাবে। এক্সের মানগুলো আমি নিজে চয়েস করছি আমার ইচ্ছা মতো, ফলে আমার এখানে এক্সটা হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াইটা হয়ে গেছে ডিপেন্ডেন্ট। আমি যখন এই সেটটাকে যখন গ্রাফে প্লট করব, গ্রাফে প্লট করার সময় আমরা এই যে এই বরাবর এক্স এক্সিস, যেটাকে আমরা আনুভূমিক অক্ষ বলি, আনুভূমিকের দিকে ইন্ডিপেন্ডেন্ট অক্ষটা নেওয়া হয় আর ওয়াইয়ের দিকে ডিপেন্ডেন্ট অক্ষটা নেওয়া হয়। এদিকে ইন্ডিপেন্ডেন্টটা নিতে হয় আর এদিকে কোনটা নিতে হবে? ডিপেন্ডেন্টটা নিতে হবে। এটা একটু মনে রাখেন, গ্রাফ অঙ্ক মানে গ্রাফ আকার এটা হচ্ছে একটা বেসিক রুল। ইন্ডিপেন্ডেন্টটাকে হচ্ছে নিতে হবে ডান দিকে আর ডিপেন্ডেন্টটাকে নিতে হবে উপরের দিকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ফাইনাল কনক্লুশন কি দিলাম? ফাইনাল কনক্লুশন হচ্ছে যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট সেটা নির্ভর করে আমি কোনটাকে চেঞ্জ করতে পারবো আমার ইচ্ছা মতো। আমি কোনটাকে চেঞ্জ করতে পারবো আমার ইচ্ছা মতো। যেমন একটা ফিজিক্স থেকে একটা এক্সাম্পল দিই, দেখেন আমরা হচ্ছে যে কি বলে এটা ওহমের সূত্র পড়ছি না, ওহমস ল পড়ছি। ওহমস লতে কি করা হয়, এরকম একটা তার নেওয়া হয়, এই তারের ভিতরে একটা এমিটার লাগানো থাকে এবং এমিটারের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় সেটাকে হিসাব করা হয়। আর এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে এখানে একটা ব্যাটারি থাকে প্লাস মাইনাস, এই ভোল্টেজটাকে হচ্ছে মানে চেঞ্জ করা হয়, প্রথমে 5 পরে 10 পরে 15, এরকম ভোল্টেজ চেঞ্জ করে করে আইটা ক্যালকুলেট করা হয়। ভোল্টেজ চেঞ্জ করে করে আইটাকে ক্যালকুলেট করা হয়। ভোল্টেজটা চেঞ্জ করা হচ্ছে, ভোল্টেজ চেঞ্জ করে করে দেখা হয় যে আই এর মান এখানে কত হইলো। যেমন প্রথমে 5 ভোল্ট দিল, দিয়া দেখলো যে আই এর মান হচ্ছে 10 এম্পিয়ার, পরে 5-এর জায়গায় দিল 10, দিয়ে দেখলো যে আই এর মান 20 এম্পিয়ার, পরে দিল 15, দিয়ে দেখলো যে 30 এম্পিয়ার হচ্ছে। এরকম ভিকে চেঞ্জ করে আইকে রেকর্ড করে এই ডাটাটা পাওয়া গেল। এখন এই এক্সপেরিমেন্টে বলেন তো কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট কোনটা বলেন? ইন্ডিপেন্ডেন্ট কি ভি নাকি আই? কোনটা ইন্ডিপেন্ডেন্ট এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে? কোনটা ইন্ডিপেন্ডেন্ট হবে বলেন তো? তানজির বলছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ধরতে গেলে ভুলে গেছি, এখন থেকে পড়লে ফিজিক্স ফার্স্ট ইয়ারে ভালো করা সম্ভব? অবশ্যই সম্ভব, এখন তো মাত্র শুরু, ফার্স্ট ইয়ারে মাত্র হচ্ছে ইন কোর্সগুলো হচ্ছে, এখান থেকে পড়লে অবশ্যই সম্ভব, অনেক সময় আছে, ভালোভাবে কোর্স শেষ করা সম্ভব। আচ্ছা, আমি এখানে কি জিজ্ঞেস করছিলাম এটা একটু বলো তো যারা আসো, যে আমি হচ্ছে ভোল্টেজ চেঞ্জ করতেছি এবং আইকে কালেক্ট করতেছি, আই এর মান কত হচ্ছে, এখানে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট? কোনটা ডিপেন্ডেন্ট হবে কোনটা ইন্ডিপেন্ডেন্ট হবে? কোনটা ডিপেন্ডেন্ট হবে কোনটা ইন্ডিপেন্ডেন্ট হবে বলো তো? তাহসিন সাগর, ওয়ালাইকুম আসসালাম। এখানে কি বলা যায় কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? দেখো, আমার হাতে কন্ট্রোল আছে কোনটার? ভি এর কন্ট্রোল আমার হাতে, আমি ভি কে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, ফলে ভি কে আমি নিজে চেঞ্জ করতে পারি, আমার হাতে ভি এর কন্ট্রোল, ফলে ভিটা হচ্ছে আমার কাছে স্বাধীন। ভিটা যে কোনো ভ্যালু নিতে পারে, আমি ইচ্ছা করলে 5 দিতে পারি, ইচ্ছা করলে 0 দিতে পারি, ইচ্ছা করলে 2 দিতে পারি। ভি এর কন্ট্রোল আমার কাছে আছে, ফলে ভিটা হচ্ছে আমার এই ক্ষেত্রে কি ইন্ডিপেন্ডেন্ট, ভিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর আইটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। এখন তোমাকে বললো যে ভি ভার্সেস আই এর গ্রাফ আঁকো, ভি ভার্সেস আই এর গ্রাফ আঁকো। এখন যদি তুমি এক কাজ করো যে আমি এই দিক বরাবর ভি নিয়ে নিলা আর এই দিক বরাবর আই নিয়ে নিলা, তাহলে কি এই গ্রাফটা হবে? এই গ্রাফটা কি হবে? এই গ্রাফ দেখা মাত্র তোমাকে কেটে দিবে টিচার, দেখা মাত্র তোমাকে কেটে দিবে, কারণ স্যার বুঝে নিবে যে তুমি এটা বুঝোই না যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ভুল গ্রাফ।
এক্স অক্ষ বরাবর নিতে হয়, যে ইন্ডিপেন্ডেন্ট আছে সেই ইন্ডিপেন্ডেন্ট কে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ভি আর ডিপেন্ডেন্ট হচ্ছে আই, এটা কারেক্ট, বুঝছো? তাসনুবাতা বাসুম বলছো আই ডিপেন্ডেন্ট ভি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। বুঝছো কি এই গ্রাফটা কেন ভুল আর এটা কেন কারেক্ট, বোঝা গেল কিনা? গ্রাফ আঁকার সময় সব সময় এক্স এক্সিস বরাবর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিতে হয়, ওয়াই এক্সিস বরাবর ডিপেন্ডেন্ট নিতে হয়, তা না হইলে গ্রাফ ভুল হবে। এখন এটা ফিজিক্সে বলো আর ম্যাথে বলো, যেখানেই তুমি যাও গ্রাফ আঁকার সময় এই জিনিস খেয়াল রাখতে হয়, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন তোমাদেরকে হচ্ছে আমি একটু লিমিটের আইডিয়াটা দেই, যদিও এখানে কি তোমরা হচ্ছে ম্যাক্সিমাম কোন ইয়ারে, তোমাদের ইয়ারটা একটু লিখো তো, সেকেন্ড ইয়ারে নাকি ফার্স্ট ইয়ারে আসো? লিমিট দিয়ে কি বোঝায়? এখন আমাদের আলোচনার বিষয়, লিমিট দিয়ে বোঝায়টা কি, লিমিটের ফিলিংসটা কি? ফিলটা খুব জরুরি, যে লিমিট আমাকে কি বল, লিমিট আসলে অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু না, এটা খুব দারুণ একটা জিনিস, ম্যাথমেটিক্সে খুব দারুণ একটা জিনিস। তার আগে তোমরা জানো তো যে এই ক্যালকুলাস যে ব্রাঞ্চটা, ম্যাথের এই ব্রাঞ্চটা আবিষ্কার করছে কে বলতো দেখি? ক্যালকুলাস যে ব্রাঞ্চটা, এটা আবিষ্কার করছে কে? এটা নিয়ে অনেক ডিবেট আছে না, যে হচ্ছে নিউটন ক্যালকুলাস আবিষ্কার করছেন, আবার হচ্ছে লিবনিজও ক্যালকুলাস আবিষ্কার করছেন। এখন পরবর্তীতে এটা কে আবিষ্কার করছে, এটা নিয়ে হচ্ছে সায়েন্স, মানে অন্যান্য সায়েন্টিস্টরা হচ্ছে কনসার্ন দেখাইছে যে আচ্ছা এটা আবিষ্কার করলো কে, তারা তো স্বীকৃতি দিতে হবে। এখন কে আবিষ্কার করছে এটা আবিষ্কার করার, মানে এটা খুঁজে বের করার জন্য একটা কমিটি বানানো হয়েছে, বিজ্ঞানীদের নিয়ে একটা কমিটি, যে নিউটন নাকি লিবনিজ। যেই কমিটি বানানো হয়েছে তদন্ত কমিটি, সেই কমিটির আবার সভাপতি নিউটন, বুঝছো ঘটনা? তো সে যদি সভাপতি হয় সে কি বলবে? সে তো বলবে যে আমি আবিষ্কার করছি, তাই না? তো এই গল্পটা তো আমরা খুব আগে থেকে জানি, কিন্তু নিউটন বলো আর লিবনিজ বলো, যেই আগে আবিষ্কার করুক সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে কেউ কারোটা দেখে আবিষ্কার করে নাই, লিবনিজও তার নিজে থেকে তার নিজস্ব চিন্তা থেকে সে আবিষ্কার করছে, নিউটন তার ঘরে বসে তার নিজস্ব চিন্তা থেকে সে এটা আবিষ্কার করছে। ফলে এইটা ভাবার কোনো কারণ নাই যে অমুকে আগে আবিষ্কার করছে মানে ওরটা দেখে অন্যজন লিখছে, ব্যাপারটা তা না। ওনারা দুইজনই ইন্ডিভিজুয়ালি এই থিওরি আবিষ্কার করছে, বুঝছো? তাসনুমা তাবাসসুম নিউ থার্ড ইয়ার, তাহসিন সাগর নিউ থার্ড ইয়ার, ও মাই গড, এত থার্ড ইয়ারে তোমরা? আচ্ছা, এখন কি বলতেছিলাম, এই যে নিউটন নিউটন হচ্ছে যখন এই যে তোমার ধরো গ্রেভিটি নিয়ে সে যখন কাজ করতেছিল, আচ্ছা এই যে এফ ইকুয়ালস টু যে জি m1 m2/r², এই যে ফর্মুলা যে সে পাইলো, এটা এটা কি কোনো জায়গা থেকে প্রমাণ করছে বলো তো? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো পড়ছো তোমরা, বা ইন্টারমিডিয়েটেও ছিল, এটা প্রমাণ করা যায় কই থেকে? এটার কি কোনো প্রমাণ আছে? সে কি এটার কোনো প্রমাণ দেখাইছিল? সেইটার কোনো প্রমাণ দেখায় নাই। এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। কিছু ফর্মুলা আছে যেগুলো কোনো থিওরি থেকে প্রমাণ করা যায়, আর কিছু ফর্মুলা হচ্ছে এক্সপেরিমেন্ট করে বের করা যায়, এদেরকে বলা হয় এম্পিরিক্যাল ফর্মুলা। যেমন এই যে ওহমের সূত্র বললাম, ওহমের সূত্র যে ভি ইকুয়ালস টু আই আর, এটা কি কোনো থিওরি থেকে আসছে? কোনো থিওরি থেকে আসে না, এটা এম্পিরিক্যালি এক্সপেরিমেন্ট করে করে বানানো হয়েছে। এই যে ফর্মুলা, এটাও এম্পিরিক্যালি বানানো হয়েছে। সে m1 চেঞ্জ করে করে তারপরে এফ কত হয় সেটা দেখছে, m2 চেঞ্জ করে করে এফ কত হয় দেখছে, আর দূরত্ব চেঞ্জ করে করে কত হয় দেখছে, তারপরে সবগুলা ডাটাকে একটা ফর্মুলার মাধ্যমে উপস্থাপন করছে। এটা হচ্ছে সেই ফর্মুলা। এখন ডাটা থেকে ফর্মুলায় আসার জন্য মাঝে অনেক জটিল জটিল গণিত করা লাগে। কারণ মাঝে কোনো একটা জায়গায় তার মনে হয়েছে যে আমার তো ক্যালকুলাসের দরকার, তাহলে চলো আবিষ্কার করে ফেলে ক্যালকুলাস, মানে এরকম অবস্থা আর কি নিউটনের অ্যাটিটিউড। সে তার প্রয়োজন পড়ছে, প্রয়োজনের তাগিদে সে ক্যালকুলাস আবিষ্কার করে ফেলছে। মারুফা জান্নাত সেকেন্ড ইয়ার, ওকে, মানে ম্যাক্সিমাম সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারে আছে না? আচ্ছা, আমি হচ্ছে একটু 5 মিনিট কথা বলি লিমিট নিয়ে। লিমিট কি দেখো, লিমিট বাংলায় যদি বলি তাহলে সীমা, লিমিট মানে হচ্ছে সীমা। এখন লিমিট কখন দরকার পড়ে? যখন আমরা কোনো একটা ফাংশনের উপরে তো লিমিট অ্যাপ্লাই করি, তাই না? লিমিট দেখতে কীরকম হয়? লিমিটে এই যে এরকম সামথিং নিচে একটা এক্স অথবা ওয়াই কিছু একটা থাকে।
এখন যখন তোমার কাছে কোনো একটা ফাংশন দেওয়া আছে, দেখো খুবই ফান্ডামেন্টাল আলোচনা করতেছি আমি, একটা এক্সাম্পলের সাহায্যে লিমিটটা আমি একটু এক্সপ্লেন করি। এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এটা হচ্ছে একটা ফাংশন। এটা হচ্ছে একটা ফাংশন। কিসের ফাংশন? এফ এর পরে যা থাকে তার ফাংশন, এক্স এর ফাংশন। এই যে ডান পাশে এক্স এর ফাংশন, মানে হচ্ছে এক্স কে চেঞ্জ করলে এফ এর মান চেঞ্জ হবে, এক্স কে চেঞ্জ করলে এফ এর মান কি হবে? চেঞ্জ হবে। এটাকে চাইলে তুমি ওয়াই ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই, এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই ধরতে পারো। এখন তুমি চিন্তা করো তো, এক্স এর মান যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এক্স ইকুয়ালস টু ওয়ানে ওয়াই এর মান কত হবে, তো তুমি এখানে ওয়ান বসাবা, ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস 9, তার মানে উপরে আসছে কত? -8 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 মানে হচ্ছে -2, তার মানে -4। তুমি ওয়ানের মধ্যে সুন্দর করে অ্যান্সারটা বলে দিছো যে ওয়ানের এক্স এর মান যখন 1 তখন ওয়াই এর ভ্যালু কত আসতেছে? -4। আচ্ছা ভালো কথা, আমি তোমাকে বললাম যে আচ্ছা এক্স ইকুয়ালস টু তুমি 4 বসাও তো কত হয়, তখন তুমি বললা যে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কত? 4 যদি বসাই দিলে 4 স্কোয়ার কত হয়? 16 মাইনাস 9 ডিভাইডেড বাই 4 মাইনাস 3 হচ্ছে 1। 9 থেকে 16 গেলে কত থাকে? 7 নাকি? 7 ডিভাইডেড বাই 4 থেকে 3 গেলে 1 মানে 7। তাহলে দেখো এক্স এর মান, তুমি এক্স এর একটা ভ্যালু ইনপুট দিলে ওয়াই এর একটা ভ্যালু আউটপুটে পাইলে, এক্স এর একটা ভ্যালু ইনপুট দিলা ওয়াই এর একটা ভ্যালু আউটপুটে পাইলা, খুব ভালো কথা। এখন আমি তোমার বললাম যে ভাই তুমি একটা কাজ করো তো, এক্স ইকুয়াল টু 3 তে মান কত আসে বলো তো। এখন তুমি বললা যে ওকে কোনো সমস্যা নাই, এক্স এর জায়গায় 3 বসাবো, 3 স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 3 মাইনাস 3 ইকুয়ালস টু 9 মাইনাস 3 0। 3 মাইনাস 3 হচ্ছে কত? 0। এখন তুমি বলো তো এটার মান কত? এক্স ইকুয়ালস টু 3 তে ফাংশনের মান কত সেটা কি তুমি জানো? এই যে কাহিনী ঘটলো, আনডিটারমাইন্ড ফর্ম, 0/0 মান কত এটা আমরা কেউ ডিটারমাইন করতে পারি না। 0/0 মান কত এটাকে বলে আনডিটারমাইন্ড। আনডিটারমাইন্ড ফর্ম। তাহলে তোমার কাছে একটা খুব সুন্দর একটা ফাংশন ছিল, তোমার কাছে খুব সুন্দর একটা ফাংশন ছিল, এই ফাংশনের অনেকগুলা জায়গায় তুমি ভ্যালু বের করতে পারছো, ঠিক আছে না? কিন্তু যখনই তুমি এক্স ইকুয়ালস টু 3 তে আসছো, তখন 3 তে আসার পরে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 3 তে ফাংশনের মান কত, তুমি বলো যে আমি তো জানি না। এই যে তুমি জানো না, তোমার এই জানার যে ব্যারিয়ার বা বাধা বা তোমার যে সীমানা, এটাকে পুশ করার জন্য যে এখানে কত হইতে পারে, এই জিনিসটা জানার জন্য আমাদের লিমিটের দরকার পড়ে। লিমিট তোমাকে কি বলে? লিমিট তোমাকে বলে যে আচ্ছা ফাংশন থেকে তো তুমি সরাসরি মান বলতে পারতেছো না, কিন্তু কোনো আইডিয়া পাওয়া যায় কিনা যে ফাংশন তোমাকে কোন মানটা দিতে চায়। এখন আচ্ছা একটা ব্যাপার খেয়াল করো তো, ওয়াই ইকুয়ালস টু আমি চাইলে এটা লিখতে পারি কিনা, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, নিচে আছে এক্স মাইনাস 3, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আছে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 উপরে নিচে কাটা, এক্স প্লাস 3 থাকে। কি চমৎকার বিষয়। তাহলে ওয়াই ইকুয়ালস টু কততে মান বসাবো আমি? এক্স ইকুয়ালস টু 3 তে, 3 প্লাস 3 ইকুয়ালস টু কত হয়? 6। এক্স এর মান যখন 3 তখন ওয়াই এর মান 6। এই যে ঘটনাটা ঘটাইলাম, দেখো তো আগে এক্স ইকুয়ালস টু 3 এর মান আনডিটারমাইন্ড আসছিল, এখন কি এক্স ইকুয়ালস টু 3 তে মান 6 পেয়ে গেছি না? এক্স ইকুয়ালস টু 3 তে ওয়াই এর মান কি, ওয়াই এর মান যে 6 পাইলাম, এটা কি সঠিক নাকি ভুল বলতে পারবে? নীরব মাহমুদ, তুমি চলে আসছো, গুড। এ বলো, এক্স ইকুয়ালস টু 3 তে আগে বলছি যে ফাংশনের মান তুমি যদি এখান থেকে বসাও তাহলে ফাংশনের মান আসতেছে আনডিটারমাইন্ড। এক্স ইকুয়ালস টু 3 তে ওয়াই এর মান যখন তুমি এটাকে কাটাকাটি করে দেখো, এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা গেল, এক্স প্লাস 3 থাকলো। তাহলে এক্স ইকুয়ালস টু 3 তে তুমি মান বসাচ্ছ, তাহলে এক্স ইকুয়ালস টু 3 যদি বসাও তাহলে ওয়াই ইকুয়ালস টু কত? এক্স এর জায়গায় 3 বসে যাবে, 3 প্লাস 3 ইকুয়ালস টু কত আসতেছে? 6। এই যে ওয়াই এর মান, যে এক্স এর মান 3 হইলে ওয়াই এর মান 6 হয়, এটা কি সঠিক নাকি ভুল বলো তো? এটা কি সঠিক নাকি ভুল বলো? এক্স ইকুয়ালস টু 3 তে ওয়াই এর মান যে 6 হচ্ছে, এটা কি সঠিক নাকি ভুল? তাসনবাত তাবাসসুম বলছে ভুল। কেন ভুল? ভুলটা কেন? আমি কি সূত্র ভুল লিখছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমার যদি এখানে সন্দেহ থাকে আমি এটা প্রমাণ করে দিতে পারবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। এখানে তো কোনো সমস্যা নাই, এক্স ইকুয়ালস টু 3 হয়ে গেল। ভুলটা হয়েছে কোথায় বলো তো?
ভুলটা কোথায় হয়েছে বলতে পারবে? ভুলটা হয়েছে কোথায়? পারা তো উচিত রে, তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার উঠে গেছো, এগুলো সরি 9-10 না, মানে ইন্টারমিডিয়েটে ছিল না এগুলা। তাহসিন সাগর বলছে ভুল। কোথায় ভুল হয়েছে বলো, ভুলটা হয়েছে কোথায়? ভুলটা হয়েছে কোথায় এখানে? আচ্ছা, ভুল হয়েছে ভালো কথা। কেন ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে? কেন ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে বলো তো? বলতে পারবে কোথায় ভুল হয়েছে? ভুলটা হইলো কোথায় এটা কি আমরা জানি? কেউ কিছু বলতেছে না মানে কি? ভুলটা হইলো কোথায়? তাহসিন সাগর বলছে ঠিকই, মানে তুমি বলতেছো এটা ঠিক আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ। আচ্ছা, মানে এখানে যে ভুল হইছে, একজন বলতে পারছে যে ভুলটা হয়েছে, আরেকজন বলতেছো ঠিকই, মানে ভুলটা হয়েছে কোথায় এটাও তো আমাদের বুঝতে হবে। দেখো খেয়াল করো, ম্যাথমেটিক্সে গণিতে তুমি চাইলেই উপরে নিচে কাটাকাটি করতে পারবে না। ম্যাথমেটিক্সে কাটাকাটির শর্ত আছে। কাটাকাটি তুমি মন চাইলেই কাটাকাটি করতে পারবে না। কাটাকাটির কিছু কি আছে? শর্ত আছে। কাটাকাটির শর্ত আছে। তুমি দুইটা জিনিসকে উপরে নিচে তখনই কাটতে পারবা, দুইটা জিনিসকে উপরে নিচে তখনই কাটতে পারবা যখন মনে করো যে উপরে কোনো একটা রাশি পাইছো এ মাইনাস বি, নিচেও সেম রাশি আসছে এ মাইনাস বি। তার মানে উপরের রাশি আর নিচের রাশি যদি সমান হয়, এক নম্বর শর্ত কি? উপরে নিচের রাশি সমান হওয়া লাগবে। উপরে নিচের রাশি সমান। দুই নাম্বার, খালি সমান হইলে হবে না, নন জিরো হওয়া লাগবে। নন জিরো হওয়া লাগবে। উপরের নিচে যদি জিরো চলে আসে তখন তুমি কি করতে পারবা না? কাটাকাটি করতে পারবা না। উপরের নিচে যদি জিরো চলে আসে তাহলে তুমি কাটাকাটি করতে পারবা না। যখন তুমি শিওর থাকবা যে এই দুইটা জিরো না, তখনই তুমি কাটাকাটি করতে পারবা। বুঝছো? যখন তুমি শিওর থাকবা যে উপরে জিরো না, নিচেও জিরো না, বাট দুইটা সমান, তখনই তুমি কাটতে পারবা। যদি তুমি শিওর না থাকো তাহলে উপরে নিচে কাটতে পারবা না। যেমন এই যে এই জায়গায় মনে করো যে এখানে আমি লিখলাম যে এটা হচ্ছে আমার ধরো জেড, জেড ইকুয়ালস টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এই দুইটাকে আমি ততক্ষণ পর্যন্ত কাটতে পারবো না যদি আমাকে কেউ শিওর করে না বলে যে উপরে আর নিচে এই দুইটার মান জিরো না। যেমন ধরো এখানে দেওয়ার পরে যদি আমাকে বলে দেয় যে এখানে যেখানে এ ইকুয়ালস টু বি, তাহলে তুমি চিন্তা করতো এর জায়গায় যদি বি বসাও বি মাইনাস বি ইকুয়াল টু জিরো, এর জায়গায় বি বসাও বি মাইনাস বি ইকুয়াল টু জিরো, তখন কি তুমি এটা কাইটা বলে দিতে পারবা যে জেড ইকুয়ালস টু ওয়ান? বলতে পারবা? জিন্দেগিতে পারবা না। এটাকে জেড ইকুয়ালস টু ওয়ান তুমি এখানে বলতেই পারবা না। যদি তোমাকে কেউ শিওর করে বলে যে আচ্ছা জেড ইকুয়ালস টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি আছে, কিন্তু আমি শিওর যে এ আর বি সমান না, এ নট ইকুয়ালস টু বি, তখন তুমি বলবা যে যেহেতু এটার এটা সমান না, সুতরাং তাদের বিয়োগফল সমান হবে না, সরি বিয়োগফল শূন্য হবে না। তার মানে উপরে একটা অশূন্য উপাদান, নিচেও একটা অশূন্য উপাদান, এবং অশূন্য অশূন্য কাটা যাবে। তখন তুমি বলতে পারবা যে কাটিয়ে জিরো, জেড এর মান ওয়ান হবে। বুঝছো? মারুফা জান্নাত বলছো এক্স ইকুয়ালস টু 3 হলে ওয়াই ইকুয়ালস টু 0। এটা তো আরো ডেঞ্জারাস কথা হয়ে গেল। তাসনিমাদ আবাসম আগে ফ্যাক্টর করতে হবে, তাই এখন কেটে যাবে শুধু শর্তে। না না, মানে কখনোই তুমি কাটতে পারবে না শিওর যদি না হও তুমি। খেয়াল করো, এইখানে আর এইখানে আমি যে কাটলাম এই কাটাটাই বেআইনি হয়েছে, এটাই অবৈধ কাটা হয়েছে। এটাকে আর এটাকে তুমি কখনোই কাটতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি শিওর না হচ্ছ যে এক্স এর মান 3 না। যদি 3 হয়ে যায় তাহলে 3 মাইনাস 3 0 হয়ে যাবে।
3 - 3 0 হয়ে যাবে, তখন 0 আর 0 যদি তুমি উপরে নিচে 0 আর 0কে কাটতে পারবা না, বুঝতে পারছো? এখন তোমাকে কি কেউ এই লাইন পর্যন্ত কি কেউ তোমাকে সিওরিটি দিছে যে x এর মান 3 না? সিওরিটি কি কেউ দিছে? দেয় নাই। ফলে তুমি এই লাইনের পরে এখানে তুমি কাটতে পারবা না। এই লাইন পর্যন্ত তোমার অঙ্ক ঠিক ছিল, এই লাইন পর্যন্ত তোমার অঙ্ক ঠিক ছিল, যখনই কাটছো কেটেই তুমি গন্ডগোলটা বাঁধাইছো। এই লাইন ইকুয়ালস টু তুমি তোমার ইচ্ছা যদি করে তুমি এটা লিখতে পারবা, তাতে কোনো সমস্যা নাই, এতটুকু পর্যন্ত তুমি লিখতে পারবা। এই লাইনের পরের লাইনে তুমি আগাইতে পারবা না, এই লাইনের পরের লাইনে তুমি আগাইতে পারবা না। যদি কেউ তোমাকে গ্যারান্টি দেয়, যদি কেউ তোমাকে গ্যারান্টি দেয় যে এক্স নট ইকুয়ালস টু 3, তখন তুমি কি বুঝলা যে এক্স এর মান 3 না অন্য যে কোনো কিছু হইতে পারে। তার মানে 3 যদি না হয় তাহলে নিচে 0 হবে না, উপরেও 0 হবে না, তখন এটাও নন জিরো এটাও নন জিরো। তখনই তুমি এইটাকে কাইটা ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবা এক্স প্লাস 3। আর যদি তোমাকে কেউ গ্যারান্টি না দিতে পারে তাহলে তুমি এই লাইন থেকে পরের লাইনে আসতেই পারবা না, বুঝছো? বুঝতে পারলাম কিনা? ম্যাথমেটিক্স খুব মজার জিনিস। তুমি মন চাইলেই উপরে নিচে যেখানে খুশি সেখানে কাটাকাটি করতে পারবে না, তোমাকে সিওরিটি দিতে হবে যে ওইটা 0 না, তখনই তুমি কাটতে পারবে। আচ্ছা, এখন আসো, এখন আসো, তাহলে এটা এটা যে কেন ভুল সেটা কি বুঝছো? যে আমি তো শিওর না, আমি তো শিওর না যে এক্স এর মান 3 হবে নাকি না। আমি ইন জেনারেল 3 হইতেও পারে না হইতে পারে, ইন জেনারেল করতে যাচ্ছি, এই কারণে এটার সাথে এটা কাটা যাবে না, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো, এক্স এর মান আমি 3 বসাই দিলাম। দেখো কোনো কাটাকাটি করি নাই, কারণ আমি শিওর না যে এক্স এর মান কত হবে। তাহলে ওয়াই এর মান আমরা ফাইনাল 0/0 আনডিটারমাইন্ড, মানে এখন তো ওয়াই এর মান আমাদের কাছে জানা নাই। এখন এই জায়গায় তোমাকে লিমিট এসে বলতেছে যে ওকে ঠিক আছে, তুমি তো এক্স ইকুয়ালস টু 3তে তুমি মান জানো না, তাহলে একটা কাজ করো না কেন, তুমি এক্স এর মান একদম 3তে যাইও না, 3 থেকে একটু পেছনে থাকো, থেকে দেখো তো মান কত হয়। অর্থাৎ সে আমাকে বলতেছে আচ্ছা তুমি একটা কাজ করো, এক্স এর মান তুমি 2.99 নাও, 2.99 নাও, নেওয়া দেখো তো ওয়াই এর মান কত আসে। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? উপরে লিখতে পারবো এক্স প্লাস 3, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 হচ্ছে নিচে, তাই না? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাঙে এটা লিখলাম। এখন বলো তো আমি উপরে নিচে কাটতে পারবো কিনা? কাটতে পারবো, কারণ আমি শিওর যে এক্স এর মান 3 না, 3-র চেয়ে কম, 3 না 3-র চেয়ে কম। 3-র চেয়ে কম যদি হয়, 3-র চেয়ে কম জিনিস থেকে 3 যদি বাদ দাও নিচে 0 হবে না, উপরেও 0 হবে না, তার মানে এটাও নন জিরো এটাও নন জিরো। এখন তুমি এটার সাথে এটা কাটতে পারবা, ফলে তোমার ফাইনাল আনসার আসবে এক্স প্লাস 3। এখন তুমি এক্স এর মান বসাও 2.99 প্লাস 3, তাহলে আনসার আসতেছে কত? 5.99। তাসনুবাদ মাসুম, আমি তো ঠিকই বললাম। হ্যাঁ তুমি ঠিক বলছো তাহসিন সাগর, বুঝছি, ওকে গুড। এক্স এর মান 2.99 মানে 3 না, আমি শিওর, তখন আমি এই কাটাকাটিটা করতে পারছি, তখন আমি ওয়াই এর মান কত পাইলাম? 5.99। ওকে, তারপরে আমাকে আবার বলতেছে যে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে 3তে তো তুমি পৌঁছাইবা, তুমি হচ্ছে আরেকটা 9 বাড়ায় দাও, আরো 2টা 9 বাড়াও। তারপরে আমি ওয়াই ইকুয়ালস টু, এগেইন আমি কাটাকাটি করতে পারবো, কারণ আমি শিওর যে 3 না, 3-র চেয়ে এটা কম, তখন আমি ভ্যালু কত পাবো? এক্স প্লাস 3। এক্সের জায়গায় আমি মান কত, এই যে কাটাকাটি করার পরে এটা আসবে, এটা এই যে এখানে বসাইলাম 2.9999 তার সাথে 3, 2.9999 প্লাস হচ্ছে 3, ফাইনাল আনসার কত পাবো? 5.9999। বোঝা গেল? আমি কি এক্স ইকুয়ালস টু 3তে মান বের করতে পারবো? পারবো না, কিন্তু 3-এর চেয়ে একটু কম মান হইলে, 3-এর চেয়ে এক্সের মান যদি একটু কম হয়, তখন আমি দেখতেছি যে ওয়াই এর মান এই যে এখান থেকে আমি এই জিনিস বলতে পারি কিনা যে এক্স যখন এই যে এরো চিহ্ন দিয়ে বোঝায় যে টেন্ডস টু, মানে কোন দিকে যাইতে চাচ্ছে। এক্স যদি আমি 3-এর দিকে আগাই, আমি এখানে ইকুয়ালস টু লিখতে পারবো না। এক্স যখন 3-এর দিকে আগাচ্ছে তখন ওয়াইটা কার দিকে আগাচ্ছে? 5.99, 5.9999। এখানে যদি আমি 9 আরও 10টা নিতাম, এখানে আরও 10টা যাইতো, মানে 6-এর আরও ক্লোজ হইতো, তার মানে ওয়াইটা 6-এর দিকে আগাচ্ছে। বোঝা গেল? এক্স যখন 3-এর দিকে আগাচ্ছে, ওয়াই তখন 6-এর দিকে আগাচ্ছে। এক্স যখন 3-এর দিকে আগাচ্ছে, এক্স্যাক্টলি ইকুয়াল বলা যাবে না, এক্স 3-এর দিকে আগাইলে ওয়াইটা 6-এর দিকে আগায়। এখন এই যে 3-এর দিকে যে আমি আগাচ্ছি, মনে করো যে আমার কাছে এটা হচ্ছে নাম্বার লাইন 1 2 3। এখন 3-এর কাছে তুমি হচ্ছে খেয়াল করো 2 থেকে 3-এর দিকে আসতে পারো,
2.99999 এরকম করে 3 এর কাছে আসতে পারো। আবার এদিক থেকেও তুমি 3 এর কাছে আসতে পারো। কিভাবে? 3.0000000 তারপরে 1 দিলা। এই নাম্বারটাও 3 এর কাছে, এই নাম্বারটাও 3 এর কাছে। আমি কোন দিক থেকে 3 এর কাছে আসার চেষ্টা করতেছি? বাম দিক থেকে। কোন দিক থেকে? বাম দিক থেকে। বাম দিক থেকে মানে 3 এর চেয়ে কম একটা সংখ্যা দিয়ে আমি 3 এর কাছে আসার চেষ্টা করতেছি। এই কারণে 3 এর সামনে দিলাম একটা মাইনাস। 3 এর সামনে এই মাইনাস দিয়ে আমি যেহেতু বাম দিক থেকে গেলাম, সুতরাং এইটা আমাকে বলতে চাচ্ছে যে তুমি যে ঘটনা ঘটাইছো এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। বাম দিক থেকে তুমি সীমানায় যাওয়ার চেষ্টা করতেছো। এই কারণে নাম কি? লেফট হ্যান্ড লিমিট। এটাকে আমরা লিখবো কিভাবে? লিমিট এক্সকে আমরা নিয়ে যাচ্ছি 3 এর কাছে, কিন্তু কোন দিক থেকে? বাম দিক থেকে। সামনে উপরে দিলাম মাইনাস, মাইনাস দিয়ে বোঝাচ্ছি এই যে বাম দিক থেকে যাচ্ছি, এই কারণে নাম হয়ে গেছে লেফট হ্যান্ড লিমিট। কার উপরে লিমিট অ্যাপ্লাই করছি আমরা? আমাদের যে ফাংশনটা ছিল সেটা। আমাদের ফাংশনটা কত ছিল? এই যে এটা এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এটা কার দিকে যাওয়ার চেষ্টা করতেছে? 6-এর দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তার মানে সীমানা যখন আমি পুশ করতেছি তখন আমার এই ফাংশনটা যাওয়ার চেষ্টা করতেছে কার দিকে? 6-এর দিকে। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট হচ্ছে কত? 6। বুঝতে পারছো? ন্যাশনাল ফিজিক্স পয়েন্টে 3rd ইয়ার 4th ইয়ারের কোনো কোর্স নাই কেন? কারণ হচ্ছে 3rd ইয়ার 4th ইয়ার আমি পারি না, এই কারণে নাই। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে কি? তাহলে লেফট হ্যান্ড লিমিট বোঝা গেল। এখন আসো রাইট হ্যান্ড লিমিটে। রাইট হ্যান্ড লিমিট মানে তুমি লেফট হ্যান্ড লিমিট থেকে তুমি হচ্ছে যাইতে যাইতে গিয়ে দেখলা যে 6-এর দিকে আগাচ্ছে। এখন তুমি নাইজা নাইজা বললা যে ওহো তাইলে তো আমি জানি যে ফাংশনের ভ্যালু 6 হবে, এক্স এর মান 3-তে গেলে ফাংশনের ভ্যালু 6 হবে। তা হবে না, তোমাকে আরেকটা চেক করতে হবে যে তুমি তো বাম দিক থেকে 3-এর কাছে আসছো, এখন ডান দিক থেকে যদি 3-এর কাছে আসো এবং স্টিল যদি সে 6-এর দিকে যাইতে চায়, তখন তুমি বলবা যে এটার লিমিটিং ভ্যালু আছে। আর যদি সে রাইট হ্যান্ড সাইড থেকে তুমি যখন 3-এর কাছে আসবা, সে যদি অন্য কোনো নাম্বারের দিকে আগাইতে চায়, তখন তুমি বলবা যে এর সমস্যা আছে, এই ফাংশনের সমস্যা আছে। এরে বাম দিক থেকে অ্যাপ্রোচ করলে এক ভ্যালু দেয়, ডান দিক থেকে অ্যাপ্রোচ করলে আরেক ভ্যালু দেয়। সুতরাং তার কোনো লিমিট নাই, সীমানা নাই, সে এক এক সময় এক একটা ভ্যালু আমাকে দিচ্ছে। বোঝা গেল? তখন আমরা বলবো যে এটার লিমিট নাই। তাহলে যখন আমরা রাইট হ্যান্ড লিমিট নিব তখন আমরা কি লিখবো? লিমিট এক্সের ভ্যালু 3-এর দিকে আগাবো, কিন্তু একটু বেশি থেকে, ডান দিক থেকে। যে 3.00001 এটা 3-এর চেয়ে একটু বড়, 3-এর চেয়ে বড় নাম্বার বোঝানোর জন্য 3 প্লাস। যখন আমরা এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3 কত আসবে তখন দেখো তো? এক্সের ভ্যালু যখন আমি 3-এর চেয়ে বড় ভ্যালু নিলাম তখন কত হবে? যখন আমি বলে দিলাম যে এক্স এর ভ্যালু হচ্ছে 3.0000, ধরো আচ্ছা 3টা জিরো নিলাম, 3টা 0 1, তখন ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই ইকুয়ালস টু উপরে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, নিচে হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু। এখন আমি কি কাটতে পারবো উপরে নিচে? কাটতে পারবো, কারণ আমি শিওর যে 3 না, আমি শিওর কত না? 3 না, 3 এর চেয়ে বড়। 3 হইলে ঝামেলা হয়ে যেত, 0 0 হয়ে যেত, তখন আমি কাটতে পারতাম না। যেহেতু আমি শিওর যে 3 না, তখন আমি এটার সাথে এটা কাটতে পারবো। আমার আনসার থাকবে এক্স প্লাস 3, এক্সের জায়গায় মান বসাই দিব 3.0001 প্লাস 3, আনসার আসতেছে কত? 6.0001। বোঝা গেল? আচ্ছা, তাইলে 3.00001। ওকে, এখন আমি এক্সের ভ্যালু আর একটু বাড়াবো, মানে 3-এর আরও কাছে আসবো। 3-এর আরও কাছে আসবো কিভাবে? 1 2 3 4 5টা 1, 3-এর পরে 0 দিছি 5টা, তারপরে দিছি 1, তখন ওয়াই এর ভ্যালুটা কত আসবে? 6-এর পরে 5টা 0, তারপরে 1। ঠিক আছে কিনা? তার মানে এইটার চেয়ে এটা, এই যে উপরের যে এক্স, 3-এর পরে 3টা 0 1, আর এখানে 3-এর পরে 5টা 0 1, কোনটা এক্সের বেশি কাছাকাছি? কোনটা এক্সের বেশি কাছাকাছি? এখানে দশমিকের পরে 3 0, এখানে দশমিকের পরে 5 0, তারপরে গিয়ে 1, এটা 3-এর বেশি কাছাকাছি, এটা 3-এর বেশি কাছাকাছি। এক্স যখন 3-এর কাছাকাছি যাইতে চায় তখন ওয়াইটা 6-এর কাছাকাছি, এই যে এটা 6-এর বেশি কাছাকাছি, এটার চেয়ে এটা 6-এর বেশি কাছে, ওয়াইটা তখন 6-এর দিকে আসতে চায়। এক্স যখন 3-এর দিকে যায়, কোন দিক থেকে? প্লাস থেকে, রাইট হ্যান্ড থেকে 3-এর কাছাকাছি আসে, ওয়াই তখন 6-এর কাছাকাছি যায়, তখন আমরা বলতে পারি যে রাইট হ্যান্ড লিমিটটাও 6। লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট দুইটাই সেম বা আইডেন্টিক্যাল ভ্যালু দিচ্ছে, তখন তুমি বলবা যে এটার লিমিট আছে বা লিমিট এক্সিস্টস, মানে লিমিট এক্সিস্ট করে। তখন তুমি বলতে পারবা যে লিমিট এক্স টেন্স টু, লেফট হ্যান্ড থেকে আইসা যা পাইছো রাইট হ্যান্ড থেকে আইসা তাই পাইছো, সুতরাং এখন আর কোন দিক থেকে আসছো সেটা উল্লেখ করার দরকার নাই, উপরে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই। তুমি বলবা যে ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু কত?
6। অর্থাৎ এই যে ফাংশনটা, এই লাইন দিয়ে কি বোঝাচ্ছে, এই লাইন দিয়ে বোঝাচ্ছে এই যে ফাংশনটা, এই ফাংশনটার এক্স্যাক্টলি x=3 কোনো মান নাই, কিন্তু তার ডান বাম দুই দিক থেকে 3 এর দিকে আসলে সে 6 এর দিকে যাইতে চায় বলে আমরা ধরে নিচ্ছি যে এই ফাংশনের মানটা এখানে 6 হওয়া সম্ভব। এক্স্যাক্টলি যে 6 হবে তা আমরা জানি না, বাট আমরা মোটামুটি এটা ট্রাই করে দেখলাম। দুই দিক থেকে 3 এর কাছে আসলে সে 6 এর দিকে অ্যাপ্রোচ করে, সো আমরা তার সীমানাটা জানি যে সে 6 এর কাছেই যাবে। বোঝা গেল? এটাই হচ্ছে লিমিটের মজা। তাহলে লিমিট তোমাকে কি বলে, যখন তোমার কাছে কোনো ফাংশনের ভ্যালু তুমি এক্স্যাক্টলি জানো না, তখন তুমি হচ্ছে লিমিট অ্যাপ্লাই করলে সে তোমাকে একটা ধারণা দিবে যে এই ফাংশনটা কোন দিকে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, দেখো আমি বলি যে এখানে x=3 সম্ভব না, x=3-তে y এর মান সম্ভব না, কিন্তু x 3 এর দিকে আগাইলে ওয়াইটা 6 এর দিকে যায়। লিমিটের কথার মানে হলো এটা, x=3-তে ফাংশনের মান কত আমরা জানি না, x যখন 3 এর দিকে আগায় তখন ওয়াইটা 6 এর দিকে যায়। এটা হচ্ছে লিমিটের মিনিং। এখন আসো ডিফারেন্সিয়েশনে। ধরো আমার কাছে একটা গ্রাফ আছে, এটা হচ্ছে একটা সরলরেখা, এই সরলরেখার এই যে পয়েন্টটা এটা হচ্ছে 1, ধরো 1 0, আর এই যে পয়েন্টটা এটা হচ্ছে 3 0, এই পয়েন্টটা হচ্ছে 0 1, এই পয়েন্টটা হচ্ছে 0 3। ওকে, আচ্ছা এখন এই দিক বরাবর হচ্ছে আমার y অক্ষ, এই দিক বরাবর হচ্ছে আমার x অক্ষ। এখন যেহেতু আমি এদিকে x নিছি মানে কি xটা ইন্ডিপেন্ডেন্ট, yটা ডিপেন্ডেন্ট। এখন আমি বললাম যে এই যে 1 নাম্বার লাইন আছে, এই লাইনটার ঢাল তুমি আমাকে বলো তো, ঢাল বলো। তাহলে ঢাল ইকুয়ালস টু কত হবে? ঢাল ইকুয়ালস টু আমরা কি জানি, ডেল y ডিভাইডেড বাই ডেল x, ডেল y বাই ডেল x। এখন আসো তুমি ঢাল বের করার জন্য ডেল y তোমার দরকার। ডেল y মানে কি, উপরের দিকে কি পরিমাণ চেঞ্জ হয়েছে। তুমি দুইটা বিন্দু সিলেক্ট করলা, এটা হলো a, এটা হচ্ছে b। এ বি যে পয়েন্ট মানে এ বি যে লাইনটা আছে, মানে এ বি তো লাইন একটাই, তো এই লাইন এখানে যতটুকু ঢালু, এ থেকে বি অংশের মধ্যে যতটুকু ঢালু, ও এ অংশের মধ্যেও সেম পরিমাণ ঢালু, বি সি অংশের মধ্যেও সেম পরিমাণ ঢালু, কারণ এইটা একটা লাইন, একটা লাইনের সব জায়গায় ঢাল কি হবে, সমান হবে। তুমি বললা যে আচ্ছা আমি একটা কাজ করি, আমি এখান থেকে এতটুকু অংশ কেটে নেই, এখানে এটা দেখতে হচ্ছে অনেকটা কিসের মতো, একটা ত্রিভুজের মতো হচ্ছে। আচ্ছা এখন কতটুকু ঢালু মানে কি, এই যে এতটুকু, y এর মান আগে ছিল এখানে, এটাকে বলতেছি আমরা y1, পরে গেছে এই যে এখানে, এটা হচ্ছে y2। x এর মান আগে ছিল এই যে এখানে x1, পরে গেছে এখানে x2। তাহলে ডেল y দিয়ে কি বোঝায়, y অক্ষর পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন। y অক্ষের পরিবর্তন কত দেখো তো, y2 এর মান কত 3, আর আগে ছিল কত 1, তাহলে 3 - 1। x অক্ষের পরিবর্তন কত 3 - 1, 3 - 1 থেকে 2/2 করলে কত আসবে 1। তার মানে এই সরল রেখাটার ঢাল হচ্ছে কত 1। ঠিক আছে, এই সরল রেখাটার ঢাল হচ্ছে 1। খুবই ভালো কথা, চমৎকার জিনিস, তুমি ঢাল বলতে পারলা। এখন ঢাল বলছো, ভালো কথা। এখন আসো তোমাকে আমি আরেকটু কঠিন কাজ দিই, y আর দিস ইজ x। তোমাকে আমি বললাম যে এইটা হচ্ছে একটা লাইন, এই লাইনের উপরে এই যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা আর একটা পয়েন্ট। আচ্ছা খেয়াল করিও কথা, আমি এইখানে একটা সরল রেখা ছিল, সরল রেখার ঢাল আমি খুব আরামসে বের করে ফেলছি। এখন আমি তোমাকে বললাম যে ভাইয়া তুমি আমাকে বলো তো যে এই যে রেখাটা দেখা যাচ্ছে এটা তো বক্ররেখা, সোজা না, এটা বক্ররেখা, এই বক্ররেখার ঢাল কত, এই বক্ররেখার ঢাল কত? তখন তুমি আমাকে কি বলবা যে ভাই এটা তো এক এক জায়গায় এক এক রকম ভাবে বাঁকা, এক এক জায়গায় এক এক রকম, এই যে এখানে বাঁকাটা একটু বেশি, যত উপরের দিকে গেছে তখন মোটামুটি সোজা হয়ে যাচ্ছে, সে আর বাঁকতেছে না। তার মানে এক এক জায়গায় এইখানে একরকম বাঁকা, এখানে আরেক রকম বাঁকা, এখানে আরেক রকম বাঁকা,
এক এক জায়গায় এক এক রকম সে বাঁকছে, আপনি কোন পয়েন্টে বা কোন রিজিয়নের মধ্যে আপনি বাঁকটা চাচ্ছেন। তখন আমি তোমাকে বললাম যে আচ্ছা তুমি একটা কাজ করো, এইটা হইলো এ বিন্দু আর এটা হইলো বি বিন্দু, এ বি অঞ্চলের মধ্যে তুমি আমাকে ঢাল বলো, ঢালকে এম দিয়ে প্রকাশ করা হয়, ঢাল এম এ বি ইকুয়ালস টু, তখন তুমি কি করলা, খুব আরামসে হচ্ছে এই বিন্দু, এই যে এতটুকু, এটার স্থানাঙ্ক বললাম y2, এটা হচ্ছে y1, তাহলে উপরে লিখলা y2 মাইনাস y1, সেমভাবে এতটুকু হচ্ছে x2, এটা হচ্ছে x1, তাহলে x2 বাই x1 হইলো, ঢাল পাইয়া গেলাম আমরা, এগুলোর মান দেওয়া আছে, সো তুমি আমাকে ঢাল বলে দিলা। খুবই ভালো কথা, সুন্দর ব্যাপার। এখন খেয়াল করো, আমি হচ্ছে তোমাকে বললাম এটা এটা কি ডেল ওয়াই বাই ডেল এক্স না, ডেল ওয়াই বাই কি ডেল এক্স, এটা হচ্ছে ঢাল। এখন আমি তোমাকে বলছি যে তুমি একটা কাজ করো, এ বি তো একটু লম্বা দৈর্ঘ্য হয়ে গেছে, তুমি আমাকে খুবই কাছাকাছি দুইটা বিন্দু নিছি, সি আর ডি। আমি তোমাকে বললাম যে তুমি একটা কাজ করো তো, সি আর ডি এই রিজিয়নের মধ্যে আমাকে, সি আর ডি এই এলাকার মধ্যে তুমি আমাকে ঢালটা বলে দাও, সি থেকে ডি এই এলাকার মধ্যে তুমি আমাকে ঢাল বলো। তো তুমি খুব কষ্ট করে অনেক অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখলা, দেখে হচ্ছে এখানে একটা লাইন টানলা, টেনে ওই সেম কাহিনী করে এটা বললা। তারপরে আমি তোমাকে বললাম যে সিডি দুইটাকে আরও কাছাকাছি আনো, তো সিডি দুইটাকে কি করো, আরও কাছাকাছি আনো, আরও কাছাকাছি, একদম এক্স্যাক্টলি এই পয়েন্ট তারপরের পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে তুমি আমাকে ঢাল বলো। তখন তুমি একটু বিরক্ত হবা যে আপনি এগুলা কি শুরু করছেন, হ্যাঁ, এত ছোটো জায়গায় আমি ঢাল কীভাবে বের করবো। এই যে সমস্যাটা, যে এত ছোট জায়গায় ঢাল কিভাবে বের করবা, আমি তোমাকে দুই বিন্দুটাকে এত কাছাকাছি আনছি যে এগুলা আর খালি চোখে দেখা যাচ্ছে না, একদম এক্স্যাক্টলি একটা পয়েন্ট তার পাশের আরেকটা পয়েন্ট, ওই দুই পয়েন্টের মধ্যে আমি তোমাকে ঢাল বের করতে বলছি। তখন তোমার মাথায় একটা চিন্তা আসলো যে আমি এত ছোটো কেমনে করব, আমি যদি একটা কাজ করি, আমি যদি একটা কাজ করি, এটা তো আমার ঢাল, আমি যদি কোনোভাবে ডেল এক্সের মানটাকে জিরো করে ফেলি, ডেল এক্সের মান কি এক্স্যাক্টলি জিরো করা সম্ভব? তাহলে তো বিন্দু একটা হয়ে যাবে। ডেল এক্সের মান যদি তুমি এক্স্যাক্টলি জিরো করে ফেলো, তার মানে এক্স বরাবর কোনো পার্থক্য নাই, এক্স বরাবর যদি কোনো পার্থক্য না থাকে তখন এ আর বি একটা আরেকটার উপরে চলে আসবে। তখন আমি বললাম যে এক্স্যাক্টলি কাছের বিন্দুর সাথে ঢাল বের করবো। তখন তুমি বললা যে আচ্ছা ডেল এক্সকে জিরো করার দরকার নাই, ডেল এক্সটা যদি জিরোর কাছাকাছি যায় তখন কি হবে, এতটুকু না ডেল এক্স, এটার মান যদি জিরোর কাছাকাছি যায় তাহলে এই দুইটা পয়েন্ট একদম কাছাকাছি চলে আসা শুরু করবে না। এই যে দেখো, এই দুইটার মাঝখানের গ্যাপটা হচ্ছে ডেল এক্স। এখন আমি তোমাকে বললাম যে ডেল এক্সকে অর্ধেক করো, তখন তুমি দূরত্ব অর্ধেক করলা। আমি বললাম যে ডেল এক্সকে আবার অর্ধেক করো, তখন তুমি আরও অর্ধেক করছো। এখন আমি তোমাকে বলতেছি যে ডেল এক্সটাকে একদম জিরোর কাছাকাছি আনো, তখন কি এক্স ওয়ান আর এক্স টু একদম কাছাকাছি চলে আসবে না? তখন তুমি যেই ঢাল পাবা, ডেল এক্সকে যদি জিরোর কাছাকাছি নিয়ে যাও, এক্স্যাক্টলি তো জিরো বানাইতে পারবে না, তার মানে তুমি লিমিটিং ভ্যালু নিচ্ছ। ডেল এক্সকে জিরোর কাছাকাছি নেওয়ার পরে তুমি যেই ঢালটা পাইবা সেটা কি, একদম দুইটা কাছাকাছি পয়েন্ট, সেই দুই কাছাকাছি পয়েন্টটাকে আমরা একটা পয়েন্ট বলতে পারি যে ওই পয়েন্টের ঢাল, ওই পয়েন্টের ঢাল, কোনো একটা বিন্দুতে ঢাল। এই যে লিমিটিং কেস নিলাম, এটা দিয়ে কি বোঝাচ্ছে, ডেল এক্স এত কাছাকাছি যে এরা এক হয়ে গেছে, ডেল এক্স এত কাছাকাছি যে এক হয়ে গেছে, ওই বিন্দুর ঢাল ইকুয়ালস টু এইটা, এইটাকে বলে ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? মনে থাকবে, হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? ডিফারেন্সিয়েশন ইজ নাথিং বাট দ্য স্লোপ অফ এ কার্ভড লাইন। বোঝা গেল? আমি তো কারো কিছু দেখতে পাচ্ছি না, কেউ কি আছে নাকি আমি একা চিল্লে দিছি? ডিফারেন্সিয়েশন কি বোঝা গেছে? ডিফারেন্সিয়েশন কি বোঝা গেল? ডিফারেন্সিয়েশনের মিনিং? মারুফা জান্নাত বলছো জি স্যার। আচ্ছা এগুলো কি তোমরা আগে থেকে জানতা আমি কি একই জিনিস আবার বলতেছি? তাহলে তোমাদের সময় নষ্ট, আমারও সময় নষ্ট। এই বেসিক কথাবার্তা এগুলো কি তোমরা জানতা আগে থেকে?
আচ্ছা আমার আচ্ছা ওকে, আমি কমেন্ট দেখতেছি এখন। এমডি শাহিন ইসলাম, ওকে। আচ্ছা এখন তাহলে আমি এখান থেকে আগাই। তাসিন সাগর বলতেছো না, জানতাম না, আসলেই জানতাম না। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের মিনিং কি তোমরা জানতা না আগে? ওকে আচ্ছা, তাহলে আমি আরও 1-2 মিনিট কথা বলি। তাহলে ডিফারেন্সিয়েশনটা কি দিচ্ছে আমাকে মেইনলি বলো তো? ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আমাকে সরলরেখার তো ঢাল একটাই হয়, সো ওই ঢালটা হচ্ছে আমরা ইজিলি বের করতে পারি, কিন্তু বক্ররেখার বিন্দুতে বিন্দুতে ঢাল আলাদা আলাদা হয়। মারুফা জান্নাত, জি স্যার জানতাম, বাট আজকে ভালোভাবে বুঝলাম। ওকে, দেখো আইডিয়াটা কি খেয়াল করো। তোমার কাছে যখন একটা সরলরেখা আছে, সরলরেখার ঢাল তুমি ইজিলি বের করতে পারবা, তার জন্য তোমার ক্যালকুলাসের দরকার নাই। তোমার কাছে যখন এই যে এরকম একটা লাইন দিবে, এখন তুমি এই পয়েন্টে ঢাল একরকম, এই পয়েন্টে ঢাল একরকম, এই পয়েন্টে একরকম, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ঢাল আলাদা। ওকে, প্রত্যেকটা জায়গায় জায়গার ঢালু ঢালু দেখো, এখানে একটু বেশি ঢালু আছে এক্সের সাথে, এখানে আর একটু কম ঢালু আছে এক্সের সাথে, এখানে আরও বেশি ঢালু আছে এক্সের সাথে, তাই না? তাহলে তাহলে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ঢালের মান কি হচ্ছে? আলাদা আলাদা হচ্ছে। এই যে যন্ত্রণা, তুমি কি প্রত্যেক জায়গায় এখন একটা করে ত্রিভুজ বানাইবা, তারপর ডেল ওয়াই বাই ডেল এক্স নিবা, এখানে যদি ঢাল বের করতে বলে ওখানে আরেকটা ত্রিভুজ বানাইবা, এই যন্ত্রণা থেকে তোমাকে উদ্ধার করে দিছেন নিউটন অথবা লিবনিস, যেই হোক না কেন, একজন তোমাকে বাঁচাই দিছে। সে বলছে যে তুমি ধরো এখানে একটা পয়েন্ট দিলাম আমি তোমাকে 3-2 একটা বিন্দু দিয়ে, বললাম যে ভাই তুমি আমার বলো তো 3-2 বিন্দুতে ঢাল কত হবে? তুমি আরামসে নিউটনের ঘাড়ের উপরে কাঁঠাল ভাঙা বলবা যে ডিওয়াই বাই ডিএক্স কোন বিন্দুতে হিসাব করব? আমি হচ্ছে 3-2 বিন্দুতে হিসাব করব। বুঝছো? 3-2 বিন্দুতে তুমি আরামসে যা এটার মান যা আসবে তাই হচ্ছে ওই পয়েন্টের ঢাল। ওকে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মেইন উদ্দেশ্য, মেইন কাজ। এখন এই যে ডিওয়াই বাই ডেল ডিওয়াই বাই ডিএক্স, এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে তোমার কোনো একটা লাইন আছে, এই লাইনের আমরা খুবই ক্ষুদ্র দুইটা বিন্দু নিচ্ছি, কিন্তু আমরা তো এত ক্ষুদ্র তো বোর্ডে দেখাইতে পারবো না, এই কারণে একটু বড়ভাবে নিচ্ছি, যে এই লাইন দুইটা এত কাছাকাছি যে এরা সরল রেখা, এই দুইটা পয়েন্ট এত কাছাকাছি। এই যে দেখো, আমি তোমাকে বলি যে পৃথিবীর যে সারফেস, এটা কি গোলাকার নাকি সমান্তরাল, কীরকম? পৃথিবী তো এই যে এরকম গোলাকার, কিন্তু তুমি যে তোমার আশেপাশে যে তাকাচ্ছ, তোমার ধরো বাড়ির সামনে তাকাইতেছো, রাস্তাঘাটে দেখতেছো, তুমি রাস্তায় যখন তাকাও তখন কি দেখো যে রাস্তা এই যে এরকম গিয়া, এই যে এখানে যদি তুমি থাকো, রাস্তা এরকম কিছু দূর গিয়া তারপরে এরকম নিচে পড়ে যাওয়ার কথা না? যে তুমি বলবা যে আচ্ছা রাস্তা ওখানে গিয়ে এই যে এরকম কার্ভ হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি কি চোখের মধ্যে ওই কার্ভ দেখো? চোখে কি গিয়ে দেখো তুমি যে কার্ভ হয়ে গেছে রাস্তা? বা তোমার বাড়ির এক সাইড হচ্ছে, তোমার এইখানে যদি আমি একটা বাড়ি আঁকাই, তাহলে বাড়ির এক সাইডে এই সাইডটা একটু কাইত হয়ে থাকার কথা না? সোজা মাটি যদি হইতো তাহলে তোমার ঘর হইতো এই যে ঘর, এই যে এরকম হইতো। এখন এটা তো হচ্ছে কার্ভড, তার মানে হচ্ছে কার্ভ হইলে এই যে এরকম দুইটা মাথা শূন্য আছে পৃথিবীর উপরে, এরকম কি হয়? হয় না। কারণ কি? এইটা কার্ভ ঠিক আছে, কিন্তু তোমার দৃষ্টিসীমা এত ক্ষুদ্র যে তুমি হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে তোমার দৃষ্টিসীমা সীমাবদ্ধ। এখন এই দুই পয়েন্টের মাঝখানটা তোমার কাছে কি হচ্ছে? এই যে দেখো, এটা মনে করো বিশাল একটা বৃত্ত, চিন্তা করো বিশাল একটা বৃত্ত। এখন তুমি দেখতেছো জাস্ট এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে, এই লাইনটা তোমার কাছে স্ট্রেইট, এখানে যে কার্ভ হয়েছে সেটা তুমি বুঝতেই পারবা না, ফলে এই লাইনটা তোমার কাছে কি হয়ে যাবে? স্ট্রেইট হয়ে যাবে। ওইরকম এক্স্যাক্টলি কাছাকাছি দুইটা বিন্দু নিচ্ছি আমরা। এই দুইটা বিন্দুর এই যে এক্স্যাক্টলি কাছাকাছি দুইটা বিন্দু আমরা এই যে এখানে নিচ্ছি,
এক্স্যাক্টলি কাছাকাছি দুইটা বিন্দু, যারা অলমোস্ট সরলরৈখিক হয়ে গেছে, তাদেরকে যদি আমরা জুম করে দেখি তাহলে দেখতে এই যে এরকম হবে। তখন আমরা বলতেছি ওয়াই অক্ষ বরাবর যে পরিবর্তন সেটা ডিওয়াই, এক্স অক্ষ বরাবর যে পরিবর্তন সেটা হচ্ছে ডিএক্স। তাহলে একটাকে যদি আরেকটা দিয়ে ভাগ করে ফেলা যায় তাহলে আমরা এখান থেকে স্লোপ বা ঢালটা পেয়ে যাব। ঠিক আছে, ঢাল কোন বিন্দুতে চাচ্ছ তুমি? এই যে 3 2 বিন্দুতে চাচ্ছি, 3 2 মান ঢালের মধ্যে বসাই দিলে তুমি ইকুয়েশন পেয়ে যাবা। তাহসিন সাগর বলছো ম্যাথমেটিক্স করছিলাম ডিফারেন্টের, বুঝি নাই কি বলছো। আচ্ছা ওকে, আমি আরও একটা এক্সাম্পল দিয়ে কথা শেষ করে ফেলবো। দেখো, ধরো আমার কাছে একটা ফাংশন আছে ওয়াই ইকুয়ালস টু আমাকে বলছে যে 3x²। এটা আমি এক্স্যাক্টলি আঁকাচ্ছি না, 3, এটা হচ্ছে কাইন্ড অফ এরকম একটা প্যারাবোলিক একটা শেপ আসবে। ওয়াই ইকুয়ালস টু 3x²। এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, ধরো যে x ইকুয়ালস টু 1 একটা পয়েন্ট পাওয়া যাবে, x ইকুয়ালস টু কত 1। এখানে আর একটা পয়েন্ট আছে x ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু 3। আমাকে বলতেছে যে এই যে রেখাটা আছে এই রেখাটার তুমি হচ্ছে এই পয়েন্ট একটা ঢাল বের করো, x ইকুয়ালস টু 1 একটা ঢাল বের করো। আমি কি করব, dy বাই dx ইকুয়ালস টু এটা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি, x² এর ডিফারেন্সিয়েশন করলে 2x ইকুয়ালস টু কত আসে 6x। কোন বিন্দুতে তুমি ঢাল চাচ্ছ ভাইয়া? x ইকুয়ালস টু 1 বিন্দুতে। তাহলে তুমি বলবা যে dy বাই dx x ইকুয়ালস টু 1 বিন্দুতে 6 ইন্টু 1 মানে হচ্ছে 6, অর্থাৎ x ইকুয়ালস টু 1 এই পয়েন্টের ঢাল হচ্ছে 6। আবার তুমি জানতে চাচ্ছ x ইকুয়ালস টু 3 পয়েন্টের ঢাল কত, তখন তোমার আর ত্রিভুজ আঁকানোর দরকার নাই, ডেল ওয়াই ডেল এক্স কিচ্ছু নেওয়ার দরকার নাই। তুমি কি করবা, dy বাই dx ইকুয়ালস টু হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন করো, 3 2 6x ইকুয়ালস টু কোন বিন্দুতে জানতে চাচ্ছ তুমি, কোন বিন্দুতে তুমি ঢালটা চাচ্ছ, dy বাই dx কোন পয়েন্টে, x ইকুয়ালস টু 3 পয়েন্টে, দ্যাট মিনস 6 ইন্টু 3 ইকুয়ালস টু 18। তুমি বলে দিবা যে এখানে ঢাল 18। ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্সিয়েশনের মিনিং। ওকে, আমি তো হচ্ছে এগুলো বলার প্ল্যান ছিল না, তাও অনেক বেশি বলে ফেলছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন আসলে আমরা একটু কথা বলি চেইন রুল নিয়ে। চেইন রুল ডিফারেন্সিয়েশনের মধ্যে পড়ছো, চেইন রুল ডিফারেন্সিয়েশনের মধ্যে চেইন রুল পড়ছো। dx অফ কি ধরে নাও x প্লাস 3 হোল টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু কত হবে, এই পুরোটাকে তুমি x বিবেচনা করবা, x টু দি পাওয়ার 10 এর ডিফারেন্সিয়েশন হবে 10, x এর জায়গায় আছে x প্লাস 3 টু দি পাওয়ার 1 কমবে, তাই না? তাহলে 10 থেকে 1 কমলে কত হয়, 9 হয়। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো, তুমি ডিফারেন্সিয়েশন করতেছিলে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। এখানে কি x আছে, এখানে x নাই, x সম্বলিত কিছু একটা আছে, x সম্বলিত কিছু একটা আছে, বা এইখানে যে আছে তার মধ্যে x আছে। আমি আবার বলি, তুমি এখানে খুঁজতেছিলা x কে, যে শুধু সিঙ্গেল x থাকবে, কিন্তু এখানে তুমি x কে পাচ্ছ না, বরং x সম্বলিত কিছু একটাকে পাচ্ছ। ফলে তোমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তুমি যাকে খুঁজতেছো সে যদি না থাকে, সে সম্বলিত অন্য কোনো রাশি থাকে, তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তুমি যাকে খুঁজতেছো সে যদি না থাকে তাহলে ডিফারেন্সিয়েশন আবার করতে হয়। এটাই হচ্ছে চেইন রুল। তাহলে আমি যদি বলতাম ddx অফ y টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কত হইতো, 5 y এর পাওয়ার 1 কমে কত হইতো, 4 হইতো। এখন তুমি খুঁজতেছো কাকে, উপরে x কে খুঁজতেছো, x এর সাপেক্ষে তুমি x কে খুঁজতেছো, এখানে x নাই, ফলে যে আছে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, যে আছে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাই হচ্ছে কি চেইন রুল। এগুলো তো জানো তোমরা চেইন রুল। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের মানে কি, স্লোপ। ডিফারেন্সিয়েশনের মানে কি, গণিতের ভাষায় হচ্ছে স্লোপ, গণিতের ভাষায় হচ্ছে স্লোপ। এখন যদি আমি একটা কাজ করি, যে উপরের দিকে আমি এফ পি নিলাম, আর এদিকে টাইম নিলাম, ভরবেগ, উপরের দিকে ভরবেগ, এদিকে টাইম, উপরের দিকে ভরবেগ, নিচের দিকে টাইম। এখন এখানে কোনো একটা গ্রাফ আছে, এই গ্রাফের ঢাল আমাকে কি দিবে বলো তো, ওয়াই এর জায়গায় পি টি, ডিপি বাই ডিটি ইকুয়ালস টু কি, ফোর্স না? তাহলে এই গ্রাফের ঢাল আমাকে কি দিবে, ফোর্স দিবে। এই গ্রাফের ঢাল আমাকে কি দিবে, ফোর্স দিবে। আবার চিন্তা করো, এদিক বরাবর ভি আছে, এদিক বরাবর টি আছে, এখানে কোনো একটা গ্রাফ আছে, এই গ্রাফে যদি আমি ঢাল বের করি তাহলে কি আসবে, ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি ইকুয়ালস টু কি হয়, ত্বরণ। তাহলে এইখানে এই গ্রাফের ঢাল থেকে বল বের করা গেছিল, এখানে গ্রাফের ঢাল থেকে কি বের করা যাবে,
ত্বরণ বের করা যাবে। তার মানে ঢাল, ম্যাথমেটিক্সে ঢালের কোনো মিনিং নাই, কিন্তু ফিজিক্সে ঢাল থেকে তুমি এক একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ঢালের সাহায্যে উদ্ধার করতে পারো। এই কারণে ফিজিক্সে এই ডিফারেন্সিয়েশনের এই কনসেপ্টটা এত বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখন দেখো, ঢাল থেকে তুমি কি পেয়ে গেছো? ফোর্স পেয়ে গেছো। এই ফোর্সটা কি বলতেছে? 1 সেকেন্ডে ভরবেগের যে পরিমাণ পরিবর্তন হয়, ডিটি খুবই ক্ষুদ্র, এটার মান ডিটি দিয়ে ভাগ করতেছো। তুমি এভাবে চিন্তা করো যে আমি যদি বলতাম ডিটি সময়ে পি এর পরিবর্তন ডিপি, তাহলে 1 সময়ে 1 সেকেন্ডের পি এর পরিবর্তন কত হইতো? ডিপি বাই ডিটি, তাই না? তাই কিনা? সেম ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি বলতাম যে এক্স এর ভ্যালু ডিএক্স পরিমাণ চেঞ্জ হইলে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে ডিওয়াই পরিমাণ। তাহলে এক্স এর ভ্যালু একক পরিমাণ চেঞ্জ হইলে ওয়াই এর ভ্যালু কতটুকু চেঞ্জ হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স। তার মানে ডিওয়াই বাই ডিএক্স দিয়ে কি বোঝায়? রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্স। এখানে বোঝাচ্ছে রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, পরিবর্তনের হার, পরিবর্তনের হার, পরিবর্তনের হার। ঠিক আছে? ডিফারেন্সিয়েশন দিয়ে কি বোঝায় তাহলে? পরিবর্তনের হার, মানে 1 সেকেন্ডে কি পরিমাণ পরিবর্তন হয়। 1 মিটারে, যদি এক্সকে মিটার বলি, 1 মিটারে কতটুকু পরিবর্তন হয়। আমি যদি বলি যে ডি অফ উপরে হচ্ছে ক্লাস আর নিচে দিলাম হচ্ছে ডি অফ এইজ, তাহলে এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে যে 1 বছরে ক্লাস কতটুকু পরিবর্তন হয়। সে কি একটা ক্লাস পাড়ি দেয় নাকি 2টা ক্লাস পাড়ি দেয়? 1 বছরে সে কতটুকু ক্লাস পাড়ি দেয়, মানে কয়টা ক্লাস পাড়ি দেয়, এটা হচ্ছে এই হিসাব। 1 বছরে কি পরিমাণ এটার চেঞ্জ, 1 বছরে বা 1 এইজে কি পরিমাণ ক্লাসের চেঞ্জ হয়, 1 এক্সে কি পরিমাণ ওয়াই এর চেঞ্জ হয়, 1 টি এ কি পরিমাণ পি এর চেঞ্জ হয়। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এটা মনে রাখতে হবে। এই যে ডিপি ডিটি, এটা দিয়ে বোঝাচ্ছে কি? একক পরিমাণ সময়ে কি পরিমাণ পি চেঞ্জ হয়, একক পরিমাণ এক্সে কি পরিমাণ ওয়াই এর চেঞ্জ হয়। এটা একটু মনে রাখেন, তাইলে আমার পরবর্তী আলোচনায় সুবিধা হবে। একটা জিনিস একটু নোট করে রাখেন, দেখেন ডিএক্স পরিমাণ চেঞ্জ হওয়ার কারণে ওয়াই এ চেঞ্জ হয়েছে ডিওয়াই পরিমাণ। তাহলে ডিএক্স বা সরণের মধ্যে 1 পরিমাণ চেঞ্জ হওয়ার কারণে ডিওয়াই বাই ডিএক্স পরিমাণ চেঞ্জ হয়েছে। আচ্ছা, ভালো কথা। তাহলে ডিফারেন্সিয়েশন আমাকে কি দেয়? ডিফারেন্সিয়েশন আমাকে গণিতের ভাষায় বললে স্লোপ, আর ফিজিক্সের ভাষায় বললে রেট অফ চেঞ্জ। এখন আসেন, আমি হচ্ছে এখানে কোনো একটা ফাংশন নিলাম, ধরেন এক্স এর রেসপেক্টে এক্স প্লাস এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করব। চেঞ্জটা কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্সটাকে আমি চেঞ্জ করব, করে দেখব যে এই রাশিটা কতটুকু চেঞ্জ হয়। এক্সটাকে চেঞ্জ করে দেখব যে এই রাশিটা কতটুকু চেঞ্জ হয়। এখানে আমি চাইলে, দেখেন এটা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করতেছি। আমি এখানে ধরে নিচ্ছি যে আমার যে জেড হচ্ছে এক্স এবং ওয়াই এর একটা ফাংশন, এবং জেড ইকুয়ালস টু আমরা বলতেছি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার। জেড ইকুয়ালস টু এই যে এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি এক্স এর রেসপেক্টে। মানে কি? এক্স এর রেসপেক্টে দিয়ে কি বুঝাইছি আমি? যে এই ফাংশনটা তো এক্স যদি চেঞ্জ করি তাহলেও চেঞ্জ হবে, ওয়াই যদি চেঞ্জ করি তাহলেও চেঞ্জ হবে। এখন ওয়াই এর চেঞ্জ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার দরকার হচ্ছে এক্সকে চেঞ্জ করা হইলে, এক্সকে চেঞ্জ করা হইলে একক পরিমাণ এক্সের মধ্যে চেঞ্জ আনলে জেডের মধ্যে কতটুকু চেঞ্জ আসে, এক্সের মধ্যে একক পরিমাণ চেঞ্জ আনলে জেডের মধ্যে কতটুকু চেঞ্জ আসে, এটা হচ্ছে আমার দেখার বিষয়। ওকে, তাই ডিফারেন্সিয়েশন করি আমরা এটাকে, যদি ভাঙাই লিখি তাহলে ডি এক্স কিউব, নিচে থাকবে ডি এক্স প্লাস ডি ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে ডি এক্স, এক্সের রেসপেক্টে 3x স্কোয়ার। চমৎকার জিনিস, প্লাস এক্সের জায়গায় এক্স আছে, সুতরাং চেইন রুল করার দরকার নাই। এক্সের সাপেক্ষে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, এটাকে মনে মনে ধরে নিচ্ছি আমি এক্স, তাহলে এক্স স্কোয়ার, এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে 2 × x
কিন্তু এক্সের জায়গায় তো এক্স নাই, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ডি ওয়াই ডি এক্স। ঠিক আছে কিনা? হইল। এটা কীরকম ডিফারেন্সিয়েশন? অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। এখন আসুন এই সেম জিনিসকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, জেডকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল বোঝানোর জন্য হচ্ছে আমরা এই যে এরকম একটু ঘাড় বাঁকা করে দিই, ডি এর ঘাড়টা একটু বাঁকা করে দিলে বোঝা যায় এই খুবই স্বার্থপর টাইপের ডিফারেন্সিয়েশন। এটা দিয়ে কি বোঝায়? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে বোঝায়, হ্যাঁ এখন এ একটু কাইন্ড অফ স্বার্থপর টাইপের ডিফারেন্সিয়েশন। সে কি করে? শুধু নিজেকে চিনে, আর কাউরে সে গুরুত্ব দেয় না। এই ডিফারেন্সিয়েশনটা শুধুমাত্র এক্সকে চেনে, তার নিজের স্বার্থকে বিবেচনা করে। এক্সকে সে চলক হিসাবে বিবেচনা করে, বাকি আর কাউরে সে গুনে না। এক্সকে সে চলক বিবেচনা করে, চলক বিবেচনা করে, আর বাকি যারা আছে তাদেরকে সে দাম দেয় না। তাহলে দেখো তো, ডেল ডেল এক্স, জেড এর মান যদি আমরা বসাই তাহলে পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি ভাঙাই আমরা তাহলে ডেল এক্স কিউব, নিচে আসবে ডেল এক্স প্লাস ডেল ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স, তাই না? এখন এক্সের সাপেক্ষে এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে? 3x স্কোয়ার। নর্মালি যেরকম আমরা ডিফারেন্সিয়েট করি, এক্সের সাপেক্ষে ওয়াইকে সে গুনতেছেই না, ওয়াইকে সে কী ধরে নেয়? ধ্রুবক। শুধু তার কাছে চলক সে নিজে, তার কাছে চলক সে নিজে। তাহলে সে এক্স যদি এখানে থাকতো তাহলে চলক বিবেচনা করতো, যেহেতু এখানে কোনো এক্স নাই সুতরাং ওয়াই স্কোয়ারটা তার কাছে ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন সে ডিরেক্ট 0 করে দিছে। তাহলে সেম জিনিসকে ডিফারেন্সিয়েট করছি, যখন অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করছি তখন রেজাল্ট আসছে এইটা, যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি তখন রেজাল্ট আসছে এইটা। তাহলে দুই ডিফারেন্সিয়েশন কি সেম হইল? সেম না। দুই ডিফারেন্সিয়েশন কি না? সেম না। অর্ডিনারি আর পার্শিয়াল দুই ডিফারেন্সিয়েশন সেম না। বুঝা গেল? আচ্ছা, এখন এটাকে তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এই যে এটা পাইলাম। যদি আমরা একটা কাজ করি, যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি হইতো? জেড ডেল ওয়াই ইকুয়ালস টু কি হবে? স্কোয়ার ডেল এক্স কিউব, নিচে হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে ডেল ওয়াই ইকুয়ালস টু। আচ্ছা, এখানে হচ্ছে ওয়াই। এখন চলক সে কাকে বিবেচনা করবে? চলক সে কাকে বিবেচনা করবে? ওয়াইকে বিবেচনা করবে। এক্সকে আর দাম দিবে না, এক্স তার কাছে এখন ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? 0। এখানে ওয়াই আছে মানে চলকের সাপেক্ষে চলকের ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত? 2y। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া গেল, ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এই যে এটা পাওয়া গেল। এখন আমি যদি টোটাল ডিফারেন্সিয়েশন চাই, যে এক্সের মধ্যে চেঞ্জ করার কারণেও জেডে চেঞ্জ হচ্ছে, এই যে জেডটা হচ্ছে কার কার ফাংশন? এক্সের ফাংশন, ওয়াইয়ের ফাংশন। এক্সের মধ্যে চেঞ্জ করলেও জেড চেঞ্জ হয়, ওয়াইয়ের মধ্যে চেঞ্জ করলেও জেড চেঞ্জ হয়। এখন আমি জানতে চাচ্ছি যে সামান্য পরিমাণ চেঞ্জ যদি আমি এক্সে করি এবং ওয়াইয়ে এট এ টাইম কিছু পরিমাণ চেঞ্জ এক্সের মধ্যে করব, করে দেখবো যে জেডে কী চেঞ্জ হয়। আবার ওই এক্সের মধ্যে যে শুধু এক্স বরাবর চেঞ্জ করব না, এক্স বরাবরও চেঞ্জ করব, ওয়াই বরাবরও চেঞ্জ করব, করে আমি দেখতে চাচ্ছি যে জেডের মধ্যে কী পরিমাণ চেঞ্জ হয়। মানে চেঞ্জটা এইটা যখন বের করলাম, এই পুরা বিবেচনার মধ্যে আমি ওয়াইয়ের চেঞ্জটা বিবেচনা করি নাই। এইখানে যখন এটা বের করলাম তখন আমি এক্সের চেঞ্জটাকে বিবেচনা করি নাই, শুধু ওয়াইকে বিবেচনা করছি। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এক্স সাথে করব, মানে এক্সটাকেও বিবেচনা করব, ওয়াইটাকেও বিবেচনা করব, এটা আমি চাচ্ছি। এক্সটাকেও বিবেচনা করব, ওয়াইটাকেও বিবেচনা করব, এটা হচ্ছে আমরা চাচ্ছি। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ওয়েট, আচ্ছা দেখো, এখন এক্স এবং ওয়াই এর মধ্যে সামান্য চেঞ্জ করার কারণে জেড এর মধ্যে যে সামান্য চেঞ্জটুকু হবে, জেড এর মধ্যে যে সামান্য চেঞ্জ হবে, সেই সামান্য চেঞ্জকে আমরা বলতেছি ডিজেড। এটাকেই বলা হয় টোটাল ডিফারেন্সিয়াল। টোটাল ডিফারেন্সিয়াল, টোটাল ডিফারেন্সিয়াল। এটা কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটা কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। কিন্তু আমি চাচ্ছি যে জেড এর মধ্যে চেঞ্জ বের করব। কখন? যখন এক্সটাও চেঞ্জ হবে, যখন ওয়াইটাও চেঞ্জ হবে। আমাকে যদি বলতো যে তুমি জেড এর মধ্যে চেঞ্জ বের করো যখন ওয়াই ফিক্সড,
তখন আমি এটা বের করতাম। আমাকে যদি বলতো যে জেড এর মধ্যে তুমি চেঞ্জ বের করো যখন এক্স ফিক্সড, শুধু একটা চেঞ্জ হচ্ছে, দেখো আমি আবার বলি, এক্সকে যখন ফিক্সড রেখে জেড এর পরিবর্তন, এক্সকে ফিক্স রেখে জেড এর পরিবর্তনের হার, তাই তো ডিফারেন্সিয়েশন। তখন আমি কি বের করতাম, জেডকে পরিবর্তন করাইতাম কাকে, ওয়াইকে চলক করতাম, এক্সটাকে ধ্রুবক করে ফেলতাম। যখন আমাকে বলতো যে তুমি এক কাজ করো, ওয়াইকে ফিক্স রেখে জেড এর পরিবর্তনের হার বের করো, তখন আমি হচ্ছে চেঞ্জ করাইতাম এক্সকে আর ওয়াইকে ধরে নিতাম কি কনস্ট্যান্ট। ঠিক আছে কিনা? এখন আমাকে বলতেছে যে এক্স ওয়াই দুইটাই ফিক্সড না, ফিক্সড নয়, তুমি জেড এর পরিবর্তন বের করো। পরিবর্তনের হার না, শুধু পরিবর্তন। জেড এর পরিবর্তনটা তুমি কত হয় বলো। বোঝা গেছে কিনা? এখন আমাকে বলতেছে যে তুমি এক্সটাকেও ধ্রুবক রাখতে পারবা না, ওয়াইটাকেও ধ্রুবক রাখতে পারবা না, দুইটাই চেঞ্জ হবে। এখন তুমি বলো যে ওইটা সামান্য চেঞ্জ হইলে এটাও সামান্য আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করার কারণে জেড এর মধ্যে তার ইফেক্টটা কতটুকু আসবে, জেড এর মধ্যে তার ইফেক্টটা কতটুকু আসবে। তখন আমরা বললাম যে আচ্ছা একটা কাজ করি আমরা, জেড এর মধ্যে পরিবর্তন ইকুয়ালস টু, এটা দিয়ে কি বোঝায়, এটার মিনিং একটু আগে বলছিলাম না, এক্স এর মধ্যে একক পরিমাণ চেঞ্জ করলে জেড এর মধ্যে কতটুকু চেঞ্জ হয়, এক্স এর মধ্যে একক পরিমাণ চেঞ্জ করলে জেড এর মধ্যে এই যে এতটুকু চেঞ্জ হয়। আবার বলি, এক্স এর মধ্যে একক বা 1 ইউনিট চেঞ্জ হলে জেড এর মধ্যে চেঞ্জ হয় ডেল জেড ডিভাইডেড বাই ডেল এক্স। এই জিনিসগুলো তোমাকে কেউ বলবে না, বুঝছো? এই যে ফিল কীভাবে করতে হয় ইকুয়েশনের মধ্যে, এক্স এর মধ্যে 1 ইউনিট চেঞ্জ করলে জেড এর মধ্যে এতটুকু চেঞ্জ হয়। তাইলে যদি আমি এক্স এর মধ্যে ডিএক্স পরিমাণ চেঞ্জ করি, তাহলে 1 ইউনিট চেঞ্জ করলে এতটুকু চেঞ্জ হয়, ডিএক্স পরিমাণ চেঞ্জ করলে এটার সাথে গুণ হয়ে যাবে, ঐকিক নিয়ম। বুঝতে পারছো? সেম ভাবে যদি আমি বলতাম যে ওয়াই এর মধ্যে 1 ইউনিট চেঞ্জ করলে জেড এর মধ্যে চেঞ্জ আসে ডেল জেড বাই ডেল ওয়াই, তাহলে ওয়াই এর মধ্যে ডিওয়াই পরিমাণ চেঞ্জ করলে জেড এর মধ্যে চেঞ্জ কতটুকু আসবে, বুঝছো? তাহলে টোটাল চেঞ্জ ইকুয়ালস টু এক্স এর মধ্যকার চেঞ্জ প্লাস ওয়াই এর মধ্যকার চেঞ্জ। এটাই হচ্ছে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের রুল, বুঝছো? বলো, এটা যদি বুঝে যাও তাই শেষ। বলো তো বুঝছো কিনা বলো। কয়টা বাজে এখন? 9টা 35 নাকি 55? 35। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। বলেন তো, যারা আছেন 5 জন আছেন, বলেন। 5 জনের মধ্যে আমি তো মনে হয় 2 জন। বলেন এই লাইনটা বুঝছেন কিনা? এটাই হচ্ছে আপনার টোটাল ডিফারেন্সিয়ালের ফর্মুলা। টোটাল ডিফারেন্সিয়াল, এটাই হচ্ছে আপনার টোটাল ডিফারেন্সিয়াল। এখন এখানে ভেরিয়েবল কয়টা ছিল? ভেরিয়েবল 2টা ছিল না? যে ভেরিয়েবল একটা ছিল কি, কোথায় গেল? এই যে জেডটা এক্স এরও ফাংশন ছিল, ওয়াই এরও ফাংশন ছিল, তার মানে ভেরিয়েবল একের অধিক ভেরিয়েবলকে আমরা মাল্টি ভেরিয়েবল বলি। তার মানে এটা হচ্ছে মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাসে টোটাল ডিফারেন্সিয়ালের রাশি। মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাসে টোটাল ডিফারেন্সিয়াল এই যে এইভাবে বের করতে হয়। ওকে, তাহলে দেখেন আমি এখন নোট করে ফেলি। মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, যখন জেডটাকে আমরা বলতেছি জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, জেডটা যখন এক্স আর ওয়াই এর ফাংশন, তখন ডিজেড ইকুয়ালস টু হবে পার্শিয়াল এক্স এর রেসপেক্টে সাথে ডিএক্স প্লাস পার্শিয়াল ওয়াই এর রেসপেক্টে সাথে ডিওয়াই। ওকে, আচ্ছা
আবার এটা হচ্ছে কেস 1, যদি এমন হয় কেস 2 জেডটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, কিন্তু এক্সটা হচ্ছে আবার টি এর ফাংশন এবং ওয়াইটা হচ্ছে আবার টি এর ফাংশন। এখন কিন্তু জরুরি জিনিস আলোচনা করতেছি। আচ্ছা, আমি এটা রেকর্ডেড আকারে পরে রেখে দিব, মানে অন্যান্য ক্লাসে বিশেষ করে এটা লাগে কোথায়, ওই যে সেকেন্ড ইয়ারে লাগে, ক্লাসিক্যাল মেকানিক্সে হিউজ লাগে, তারপরে হচ্ছে সলিড স্টেটে লাগে, ওই স্টুডেন্টদেরকে এটা হেল্প করবে, তো এই জন্য আমি রেকর্ড করে ফেলি। আচ্ছা, কেউ কারো কিছু বলার থাকলে বলিয়েন। হ্যাঁ, আচ্ছা, যদি জেড ইকুয়ালস টু এরকম দুইটার ফাংশন থাকে, এক্স এর উপরও নির্ভর করে, ওয়াই এর উপরও নির্ভর করে, আবার এক্সটা টি এর উপর নির্ভর করে, ওয়াইটাও আবার টি এর উপর নির্ভর করে, তখন আমি টোটাল ডেরিভেটিভটা লিখবো কিভাবে? ডিজেড ডিভাইডেড বাই জেডটা কার উপর? এক্স এর উপর নির্ভর করে, ওয়াই এর উপর নির্ভর করে, আবার ফাইনালি গিয়ে টি এর উপর নির্ভর করে, সুতরাং ডিজেড বাই ডিটি আমি লিখতে পারবো। এটাকে লিখবো কিভাবে? প্রথমে হচ্ছে জেডটা এক্স এর রেসপেক্টে কীভাবে চেঞ্জ হয় সেটা বের করব, তারপরে এক্সটা টাইমের রেসপেক্টে কীভাবে চেঞ্জ হয় সেটা বের করব। এখন বলেন তো, এখানে পার্শিয়াল দিলাম আর এখানে টোটাল ডিফারেন্সিয়েশন কেন দিলাম? দেখেন, এটা পার্শিয়াল কেন দিছি? কারণ জেড এর মধ্যে ফাংশন আছে এক্স এর এবং ওয়াই এর দুইটারই, জেড এর মধ্যে ফাংশন এক্স এরও আছে, ওয়াই এরও আছে, আমি শুধু বিবেচনা করতেছি এক্স। কিন্তু এখানে টোটাল মানে মেইন অর্ডিনারি ডিফারেন্সিয়েশন কেন দিলাম? এক্স এর মধ্যে কার ফাংশন? শুধু টি এর ফাংশন, এবং টিকে টি এর সাপেক্ষে করছি। এখানে আর যেহেতু অন্য কোনো প্যারামিটার নাই, অন্য কোনো ভেরিয়েবল নাই, সো পার্শিয়াল দেওয়ার কোনো দরকার নাই। প্লাস ডেল জেড সেমভাবে ওয়াই ডিভাইডেড বাই আবার ওয়াইকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি যদি টোটাল, এটাকে বলে টোটাল ডিফারেন্সিয়েশন, আর আমি যদি চেঞ্জ ইন ডি চাই, তার মানে শুধু ডিজেড, তাহলে এই যে ডিটি, এখান থেকে ডিটি 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 সব জায়গা থেকে আমরা চাইলে সরাই দিতে পারি, তখন ডিজেড ইকুয়ালস টু হবে, সাথে থাকবে ডিএক্স প্লাস সাথে থাকবে কি ডি ওয়াই। এটা হচ্ছে টোটাল, ওয়েট এ মিনিট, আরে এটা না, এটা না, দেখেন কি বলছেন, থার্ড ইয়ারের জন্য কিছু ক্লাস নেন, থার্ড ইয়ারের জন্য কিছু ক্লাস তো নিব ভাবছিলাম। দেখেন কি যেন বলবো, ও থার্ড ইয়ারের কিছু ক্লাস দেখি সামনে হয়তো নিতে পারি যদি সময় পাই আর কি। এই যে ডিএক্স, এটাকে আমরা ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে কি বলি? ডিএক্স বাই ডিটি। এটা কি? এক্স এক্সিস বরাবর বেগ, ওয়াই এক্সিস বরাবর বেগ, এটাকে চাইলে আমরা ভিএক্স, এটাকে ভিওয়াই আমরা বলতে পারি, বা এটাকে চাইলে টাইম ডেরিভেটিভকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে পড়ে আসছি ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই না? ডেল এক্স, এখানে চাইলে আমরা এক্স ডট প্লাস ডেল জেড ডেল ওয়াই, এখানে চাইলে আমরা কি দিতে পারি? ওয়াই ডট দিতে পারি, ডিজেড ডিভাইডেড বাই ডিটি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাহলে এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ ডিজেড। আমি কি একটা এক্সাম্পল করাবো ভাবছিলাম, দেখেন আমি হচ্ছে, আচ্ছা এই গেল, এটাকে আরো লেভেলে, অন্য লেভেলে নেওয়া যায়, মাল্টি লেভেলে নেওয়া যায়। কিরকম নেওয়া যায় দেখেন, জেড যে ফাংশন সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর উপর নির্ভর করে, এক্সটা আবার টি এর উপর নির্ভর করে, ওয়াইটা আবার টি এর উপর নির্ভর করে। এটাকে যদি আর এক স্টেপ আমি আগাই, তাহলে এটাকে কিভাবে লেখা যায় খেয়াল করে,
এটাকে লেখা যায় জেডটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, এবং পাশে আমি বলে দিলাম যে এক্সটা হচ্ছে আবার ফাই এর ফাংশন। এক্সটা হচ্ছে মনে করেন এক্স অফ ফাই এর ফাংশন, ওয়াইটাও হচ্ছে ফাই এর ফাংশন, এবং ফাইটা হচ্ছে আবার টি এর ফাংশন। ফাইটা হচ্ছে আবার কিসের ফাংশন? টি এর ফাংশন। যদি এমন হয় তখন আমি এটাকে কেস 3 ধরতে পারেন। কেস 3 কয়টা লেভেল দেখেন তো, এখানে মেইন ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবল, তার মানে এটা হচ্ছে কোন লেভেলে খেয়াল করেন, এটা ছিল জেড, জেড এর উপর, জেড কার কার উপর নির্ভর করে? এক্স এবং ওয়াই এর উপরে। এক্স এবং ওয়াই দুইজনে কার উপর নির্ভর করে? টি এর উপরে। এই যে জেডটা এক্স এর উপরে, এক্সটা টি এর উপরে। এটা থেকে যে এইভাবে মনে রাখবেন, টি তো একটাই সিঙ্গেল, জেডও একটাই সিঙ্গেল, তাহলে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। এই যে দেখেন সিঙ্গেল, এটা হচ্ছে আউটপুট, এটা ইনপুট, এই কারণে ডি, পার্শিয়াল না ডি, তাহলে ডিজেড ডিটি, টি এর সাপেক্ষে জেড এর পরিবর্তন ইকুয়ালস টু, টি থেকে প্রথমে আসবো এক্সে, টি থেকে আসবো কোথায়? এক্সে। এই যে দেখ, সরি জেড এর পরিবর্তন আমি বের করব। এখন জেড এর সাথে সম্পর্ক, জেড থেকে আসবে, দেখেন জেড এর সাথে এক্স এর সম্পর্ক, জেড এর সাথে এক্স এর সম্পর্ক, কিন্তু জেড এর সাথে এক্স এর তো একা সম্পর্ক না, এই যে ওয়াই এর তো সম্পর্কিত জেড এর সাথে, এই যে জেড এর সাথে এক্স সম্পর্কিত, জেড এর সাথে ওয়াই সম্পর্কিত। এই কারণে আমরা জেডকে দেখেন, জেডকে এক্স এর সাথে যখন লিঙ্ক করবো, যে জেডকে এক্স এর সাথে লিঙ্ক করতেছি তখন পার্শিয়াল নিতেছি, জেডকে এক্স এর সাথে লিঙ্ক করতেছি এই কারণে পার্শিয়াল। তাহলে জেড থেকে এক্সে আসলাম, এরপরে এক্স থেকে টিতে আসবো, এক্স থেকে কোথায় আসবো? টিতে। এই যে দেখেন এক্স থেকে টিতে, জেড জেড এবং এক্স এর মধ্যে সম্পর্ক, জেড এক্স, তারপরে এক্স টি। দেখেন উপর থেকে নিচের দিকে আসতেছি, যে উপর থেকে নিচে, তার মানে উপরে ডিজেড ডিএক্স, ডিজেড ডিএক্স। পার্শিয়াল কেন? কারণ জেডটা অনেকগুলার ফাংশন, এই কারণে পার্শিয়াল। জেড থেকে এক্সে আসলাম, তারপরে এক্স থেকে টিতে, এই দেখেন এক্স থেকে টিতে, তারপরে কাজ শেষ, এই কারণে প্লাস চিহ্ন, এক্স থেকে টিতে। এখন এক্সটা তো শুধুমাত্র টি এর ফাংশন, এই যে তাকে দেখেন এক্সটা শুধুমাত্র কিসের ফাংশন? টি এর ফাংশন, এই কারণে টোটাল ডেরিভেটিভ প্লাস। প্লাস দিয়ে এখন অন্য রাস্তা চিন্তা করেন, জেড থেকে ওয়াই, এই যে উপরে জেড নিচে ওয়াই, পার্শিয়াল কেন? কারণ জেড এর ভিতরে অনেকগুলার ফাংশন আছে, এই কারণে পার্শিয়াল। তারপরে ওয়াই থেকে আসতে হবে টিতে, ওয়াই থেকে টিতে, যে ওয়াই থেকে টিতে, টোটাল ডেরিভেটিভ মানে পার্শিয়াল দেই নাই কেন? কারণ ওয়াইটা একটা সিঙ্গেল টি এর ফাংশন, এই কারণে। তাহলে চিন্তা করেন তো, আমি যদি এটাকে লিখতে চাই এরকম লেয়ারে, তাহলে কি লিখতে পারবো? জেডটা কার কার উপর নির্ভর করতেছে? এক্স এর উপরে, ওয়াই এর উপরে। এক্সটা কার উপর নির্ভর করতেছে? এক্সটা নির্ভর করতেছে ফাই এর উপরে, ওয়াই, এক্স এবং ওয়াই দুইজনে ফাই এর উপর নির্ভর করে। ফাইটা কার উপর নির্ভর করে? ফাইটা হচ্ছে আবার টি এর উপর নির্ভর করে। তাহলে ফাইনাল আমি কি লিখতে পারবো? ডি জেড কার সাথে চেঞ্জ হচ্ছে? টি এর সাথে চেঞ্জ হচ্ছে, ডি জেড ডিটি ইকুয়ালস টু কী হবে? প্রথমে জেড এর সাপেক্ষে এক্স, জেড এর সাপেক্ষে এক্স, জেড এর সাপেক্ষে এক্স, তারপরে এক্স এর সাথে এক্স কীভাবে চেঞ্জ হয়? ফাই এর সাপেক্ষে, তার মানে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল ফাই। এখন এটা পার্শিয়াল দিব নাকি টোটাল দিব? এই যে দেখেন এটা পার্শিয়াল দিব নাকি টোটাল দিব বলেন? এক্সটা শুধুমাত্র কার ফাংশন? ফাই এর ফাংশন। এক্সটা শুধুমাত্র কার ফাংশন? ফাই এর ফাংশন। ফলে এখানে আমি চাইলে ডি দিতে পারি, এখানে আমি চাইলে কি দিতে পারবো? ডি দিতে পারবো। এক্সটা শুধুমাত্র ফাই এর ফাংশন। আচ্ছা, তারপরে ফাই থেকে আবার টিতে আসতে হবে। ফাইটা কার ফাংশন? ফাইটা হচ্ছে টি এর ফাংশন। এই যে দেখেন ফাইটা আবার টি এর ফাংশন। তাহলে এই যে লাইনটা শেষ দিলাম প্লাস, তারপরে এই লাইন বরাবর আসতে হবে, এই লাইন বরাবর জেড এর সাপেক্ষে ওয়াই, তাহলে ডেল জেড ডেল ওয়াই, ওয়াই থেকে আসতে হবে ফাই এ, তার মানে ডি ওয়াই ডি ফাই, ফাই থেকে আসতে হবে টিতে, ডি ফাই ডি টি। ঠিক আছে, এখন টোটাল ডেরিভেটিভ কীভাবে লিখতে পারবো আমরা চাইলে? এখান থেকে ডিটি, এই যে ডিজেড ইকুয়ালস টু এই ডিটি, এই ডিটি, এই ডিটিকে আমরা চাইলে সরাই দিতে পারি। ওকে, তাহলে আর কিছু বলতেছি না, এই হচ্ছে ঘটনা। আপনি কোন ফোন দিয়ে রেকর্ড করেন? এটা স্যামসাংয়ের ফোন ভাই। ওকে, তাহলে এইগুলা হচ্ছে একটু ফর্মুলা আকারে মনে রাখেন এগুলা। ও এখন আমি আসেন যে আমার কাজে চলে যাই। আমার কাজ হচ্ছে একটা এক্সাম্পল দেখাই দিব ক্লাসিক্যাল মেকানিক্স থেকে, তাহলে শেষ আমার কাজ। দেখেন আমার কাছে ক্লাসিক্যাল মেকানিক্সে একটা ফাংশন আছে, এইটা জেনারেলাইজড কোঅর্ডিনেট Q1 Q2 Q3 এরকম করতে করতে n সংখ্যক আছে, তার সাথে t আছে টাইমেরও ফাংশন। এখন এই সবগুলাকে
Q1 Q2 Q3 এদের সবার ফাংশন, আমার দরকার হচ্ছে dr, আর এর মধ্যে চেঞ্জ ইকুয়ালস টু কি লিখবো, আরটা কার ফাংশন, কিউগুলার ফাংশন না। দেখেন একটা কিউ নিয়ে আগে বিবেচনা করি, পরে সামেশন দিয়ে দিব। তাহলে ডেল আর তারপরে কি লিখবো, এই যে এটার সাথে হিসাব করে দেখেন dr ডিটিটা আপাতত চিন্তা করেন যে ডিটিটা এখানে এই যে এই ডিটিটা এটার সাথে গুণ করে দিব, এটার সাথে গুণ করে দিব। তাহলে ডেল আর এই যে ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে, কিউ এর সাপেক্ষে। এখন এটাকে আমি নাম দিয়ে দিলাম Q1 Q2 Q3, তো এদেরকে আই দিয়ে দিলাম নাম, আপাতত আই এর ভ্যালু 1। তাহলে ডেল আর ডিভাইডেড বাই ডেল কিউ। এখন কিউটা এই যে কিউটা আবার ফাইনালি যদি টাইমের ফাংশন হয় তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। যদি টাইমের ফাংশন হয় সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে ডি কিউ আই ডিভাইডেড বাই ডিটি। কিন্তু জেনারেলাইজড কোঅর্ডিনেটগুলা কিসের ফাংশন হয় না, টাইমের ফাংশন হয় না, মানে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়। ফলে ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে টি এর সাপেক্ষে এই কিউগুলো আবার টি এর উপর ডিপেন্ড করে না, ফলে এই ডিফারেন্সিয়েশনটা আর করার দরকার নাই, শুধু এতটুকু রেখে দিলে হয়। এখন Q1 এর জন্য একবার, 2 এর জন্য একবার, 3 এর জন্য একবার, 4 এর জন্য একবার এরকম না করে আমি জাস্ট এখানে কি করে দিলাম, একটা সামেশন অ্যাড করে দিলাম, এখন এই চেঞ্জটা আমি কার সাপেক্ষে মাপতেছি, কিউ এর সাপেক্ষে। এখানে dr ডিভাইডেড বাই dq ছিল, এই dqটাকে এখানে জাস্ট কি করে দিছি, গুণ করে দিছি। ওকে, আচ্ছা এখন চিন্তা করেন আবার এখানে এই যে ফাইনাল যে টাইম আছে, একটা টাইমটাকে যদি নিতাম তাহলে কি আসতো, ডেল আর ডিভাইডেড বাই ডেল টি এর রেসপেক্টে না, টি। আবার টিটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হইতো, টিটাকে কি করা লাগতো, আবার ডিফারেন্সিয়েট করা লাগতো। তার কারণে এই যে ওয়েট, এটা হচ্ছে আপনারা বুঝবেন না, এখন আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না। জেনারেলাইজডের যে কনসেপ্টটা হচ্ছে কি, যে জেনারেলাইজ কোঅর্ডিনেট মানে আর কারো কোনো কিছুর উপর নির্ভর করে না, এটা হইলো একটা কন্ডিশন আর কি, এটা মনে রাখতে হবে। জেনারেলাইজ কোঅর্ডিনেট অন্য আর কোনো কিছুর উপর নির্ভর করে না। জেনারেলাইজ কোঅর্ডিনেটের ভিতরে টি থাকতে পারে, টি নাও থাকতে পারে, টিটা থাকতে পারে, টি নাও থাকতে পারে। যদি আমি দেখেন আরকে যদি আমি আর এর চেঞ্জটা যদি নেই, আর এর মধ্যে যে চেঞ্জটা, আর এর চেঞ্জটাকে যদি আমি নেই, তাহলে ডি আর আই ইকুয়ালস টু আর এর মধ্যে চেঞ্জ। এটা একটু মনে রাখেন যে কিউগুলা ইন্ডিপেন্ডেন্ট, আর এর যে চেঞ্জ, আর এর মধ্যে যে চেঞ্জ, এটাকে আমরা বলতে পারি যে আর এর মধ্যে যে ক্ষুদ্র সরণ হচ্ছে সেই সরণ, আর এর মধ্যে যে ক্ষুদ্র সরণ হচ্ছে সেই সরণটা কার সাপেক্ষে, ডি কিউ এর সাপেক্ষে, কিউ এর সাপেক্ষে আমরা বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে ডেল আর কিউগুলা কিউ আই 1 2 3 4 সবগুলার উপরে সামেশন করে দিলাম, আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত। তাহলে ডি আর আই ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, সাথে কি আছে, একটা টাইম আছে না, সাথে কিন্তু একটা টাইম আছে, কিন্তু বিষয় হচ্ছে যে এই যে টাইমটা, দেখেন টাইমের সাপেক্ষে কি পরিমাণ চেঞ্জ হয় সেটাকে আমার হিসাবের মধ্যে নিতে হবে। এখন যদি এই যে ডি আর আই বাই ডিটি, আর আই ডিভাইডেড বাই এটাকে কি আর আই ডট বলা যায় না, আর আই ডট মানে এই কি বলে, আচ্ছা আর আই ডট না, এটাকে খেয়াল করেন। এই যে আর গুলা যদি টি এর উপরে আর ডিপেন্ড না করে তাহলে এই রাশিটার মান হয়ে যায় 0। আরটা যদি টি এর উপর ডিপেন্ড না করে তখন এটার মান হয়ে যায় 0, তখন শুধু এই যে এতটুকু থাকে। ডি কিউটাকে এখানে যদি গুণ করে দেওয়া হয় তাহলে ডি আর আই ইকুয়ালস টু থাকে হচ্ছে 1 থেকে n ডেল আর ডেল কিউ আই, সাথে থাকে হচ্ছে ডি কিউ আই, সাথে থাকে হচ্ছে ডি কিউ আই। এখন এটা হচ্ছে রিয়েল ডিসপ্লেসমেন্ট। যদি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট নেই আমরা, তাহলে এই যে মাথাটা একটু বাঁকা করে দিব। বাঁকা মাথা দিয়ে কি বোঝাবে, বাঁকা মাথা দিয়ে বোঝায় যে আমরা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট নিচ্ছি, এটা রিয়েল ডিসপ্লেসমেন্ট না। এটা হচ্ছে রিয়েল ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে কি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। একটা হচ্ছে রিয়েল
আর আরেকটা হচ্ছে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। ওকে, আর কথা বাড়াইতেছি না, শেষ। ভালো থাকেন। যারা এটা পরবর্তীতে অনেকেই দেখবে আরো, সো যারা ছিল শুরু থেকে থ্যাংক ইউ। আজকের সেশন আমরা এখানে শেষ করতেছি। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।